কোনো গরিব মানুষের কোনো কিছু লাগবে, তারা কোনো কিছু না করতে পেরে তখন সরাসরি যারা এই টাকাটা ধার দেয় তাদের কাছে অনেক হাই ইন্টারেস্ট, 100% ইন্টারেস্ট রেট বা আরো বেশি এরকম পার্সেন্টেজে নিতে হতো। বাট যেটা অ্যাকচুয়ালি দেখা গেছে যে ইয়াস মাইক্রো ফাইন্যান্স কাজ করছে, বাট দ্যাট ওয়াজ নট এ রেভলিউশন আর সামথিং। হায়দ্রাবাদের স্লামের মধ্যে দেখা গেছে মাত্র 1/4 অফ দ্য এলিজিবল ফ্যামিলিজ টুক লোন ফ্রম দ্য মাইক্রো ফাইন্যান্স অ্যান্ড মোর দেন হাফ কন্টিনিউ টু ইউজ দ্য এক্সপেন্সিভ মানি লেন্ডার্স। দুজন কেনিয়ান ফার্মারের কাছে অথররা গেল, জিজ্ঞাসা করলো কেন আপনি ফার্টিলাইজার কিনতেছেন না, কারণ ফার্টিলাইজার ইউজ করলে তো আপনার রিটার্ন 70% বেড়ে যাবে। মানে এই আয় কম হওয়ার কারণে তারা আসলে সেভ করার মতো কিছু থাকে না। চাল কেনা লাগে 60-70%, মানে জাস্ট পিওর কার্বোহাইড্রেট স্টেপল ফুড কিনতে 60-70% লেগে যায়। আবার অন্য ঝামেলা তো থাকেই আর কি। যারা পিচ করতে যায় যে গরিবরা হচ্ছে তোমার বাই বর্ন ন্যাচারালি খুবই এক্সাইটিং উদ্যোক্তা, এইটা হচ্ছে তাদের একটা মানে রোমান্টিসাইজড মিথ। সবাই ধারণা করবে যে ও তো বড়লোক হয়ে গেছে, তাহলে ওর কাছে গিয়ে ধার চাই, ওর কাছে চিকিৎসার খরচ চাই, এই চাই সেই চাই। যদি সে একান্তই মানে অমানুষ না হয় আর কি, তার পক্ষে মানে উপরে খুব কঠিন আর কি। ঠিক আছে। ভাই কি অবস্থা? এই ম্যাম, কি খবর? ভালো আছো? আলহামদুলিল্লাহ ভাই। তোমার ক্যাপ কই? আজকে ক্যাপ চুলগুলা ঠিক অবস্থায় আছে, এই কারণে ক্যাপ না পরলে চলবে আর কি। তারপর ভাই কি অবস্থা, বাংলাদেশ কেমন আছে? হ্যাঁ ভালো, আলহামদুলিল্লাহ, সবকিছু মিলে ভালো আছে, খারাপ না। আচ্ছা, শীত কি বাড়তেছে না কমতেছে? শীত একটু কমতের দিকে এখন, মানে আজকের দিনে আর কি। মাঝখানে অনেক তীব্র শীত ছিল, এখন একটু কমছে মনে হচ্ছে আর কি। এমনি কি সব মিলে ভবিষ্যতেও ভালো। মানে এটা কি এখন কমা, মানে শীত কমার দিকেই যাবে আর কি? ওই শৈত্যপ্রবাহ যদি না হয় তাহলে তো মানে মোটামুটি রিজনেবল থাকবে কিছু, তারপর আবার কমিয়ে যাবে। আবার মাঝখানে যদি শৈত্যপ্রবাহ আসে তাহলে সেক্ষেত্রে আলাদা একটা ব্যাপার আর কি। ওই সমস্যাটা যেটা হচ্ছে শীতে যেটা হয় যে বা গরিবরা তো আর বাইরে গিয়ে কাজ করতে পারে না, তখন হচ্ছে তাদের দুই সাইডেই সমস্যা, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, না, ঠিক সো বলছো। আমরা ওখান থেকে যদি আমাদের মানে বইয়ের মধ্যে চলে আমিও আসি। গরিব। না ভাই আপনি গরিব না, আমরা না, যে তুমি বই গরিব। পড়ছি অ্যাকর্ডিং টু পুয়ার ইকোনমিক্স আমরা গরিব না, কারণ আমাদের একটা স্টেবল জব আছে। আমরা প্রতি দিনে হচ্ছে প্রতি মাসে বা প্রতি উইকলি একটা স্যালারি পাই, অ্যান্ড দিস ইজ রিয়েলি রিয়েলি ইম্পর্ট্যান্ট। আমরা যে নেক্সটের যে বইয়ের যে চ্যাপ্টারে যাব, দ্যাট ইজ অলসো রিলেটেড টু দিস। যে সো বইটা একটু দেখেন ভাই, যে আমরা যে বইটা পড়তেছিলাম। আমরা বইটা পড়ছি, এর আগে 2টা এপিসোড আলাপ হয়েছে, তো আজকে লাস্ট এপিসোড ফর ইকোনমিক্স, অভিজিৎ ব্যানার্জি এবং এস্থার ডুফ্লোর যে বইটা, এইটা আমরা রিথিঙ্কিং 2টা। পভার্টি অ্যান্ড দ্য ওয়েজ টু স্টপ ইট অ্যান্ড এন্ড ইট। So amazing book. So let's hopefully we do not know whether we will be able to finish this because this book is so good যে আপনি এটার মধ্যে অনেক সময় ব্যয় করে দিতে পারবেন। সো চ্যাপ্টার 7 যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে is talk about lending, not so simple world of lending. So why poor actually take loans which is astronomically high interest rate. So that leads to our micro lending and things like that. So বাংলাদেশে আপনি আছেন ভাই, এবং বাংলাদেশের মধ্যে এই জিনিসটা নিয়ে একটা রেভলিউশন হয়েছে। সো আপনি যদি আমাদেরকে একটু শুরু করেন আর কি চ্যাপ্টারটা, দেন উই ক্যান মুভ ফরওয়ার্ড আওয়ার ডিসকাশন অন দিস টপিক। লোনের, যদি আমরা বা লোন দেওয়ার যে বা ঋণের যে ব্যাপারটা, এটা আমাদের যে প্রাগৈতিহাসিক যে সিস্টেম, এটা আমরা যে মহাজনী প্রথা অথবা সুদী প্রথা যেটা ছিল, যে তোমার কোনো গরিব মানুষের কোনো কিছু লাগবে, তারা কোনো কিছু না করতে পেরে তখন সরাসরি যারা এই টাকাটা ধার দেয় তাদের কাছে অনেক হাই ইন্টারেস্ট, 100% ইন্টারেস্ট রেট বা আরো বেশি এরকম পার্সেন্টেজে নিতে হতো। এবং পরবর্তীতে দেখা যায় ঋণের টাকা শোধ না করতে পেরে তার ঘটি বাটি জমি জমা বাড়িঘর সব হারাতে হতো। তো এটা একটা বড় ধরনের ইস্যুস ছিল, কারণ নর্মাল যে ব্যাংকিং সিস্টেম এটা কখনোই গরিব মানুষের জন্য অ্যাক্সেসিবল ছিল না সেই প্রাগৈতিহাসিক কাল থেকে। আমরা এর আগে ডেভিড গ্রেবারের যে বইটা ডেট ফার্স্ট 5000 ইয়ার্স, ওখানেও এটা নিয়ে একটু আলোচনা করেছি। তো এখানে যে আলোচনাটা আসছে যে লোকজনকে, গরিব মানুষকে কেন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ব্যাংকগুলো লোন দেয় না, এইটা আমরা যদি একটু বুঝি। মেইনলি দেয় না যে গরিব মানুষকে যে লোন দেওয়ার পূর্ব শর্ত একটা গ্যারান্টি বা কোলাটেরাল থাকে, এই গ্যারান্টিটা তাদের জমা দেওয়ার মতো, ব্যাংকের কাছে জমা দেওয়ার মতো থাকে না। যার কারণে ব্যাংক মনে করে ওকে আমি কেন লোন দেবো, তো কোনো আমাকে গ্যারান্টি দিতে পারছে না, সেই জন্য তাদেরকে লোনই দেয় না আর কি। তারপর লোন কেন দেওয়া হয়? যে লোন দেওয়া হয় যে তোমার ওইখান থেকে যাতে বেশি ইন্টারেস্ট নিয়ে সে একটা প্রফিট মেক করতে পারে ব্যাংকগুলো। এখন লোন দেওয়ার জন্য তোমার তো একটা ভেরিফিকেশন করতে হয়, ক্রেডিট রেটিং করতে হয়, র্যাঙ্কিং করতে হয়। তো এটা করার জন্য একটা ভেরিফিকেশন কস্ট আছে। আর গরিব মানুষের যদি তুমি 5,000 টাকা লোন দাও, 5,000 টাকা লোন বা 50,000 টাকা লোন দাও, এর জন্য তোমার যেই পরিশ্রম বা ম্যান পাওয়ার
বা অন্যান্য যে রিসোর্স তোমাকে এখানে এমপ্লয় করতে হবে ব্যাংকের জন্য, ওইখান থেকে যে রিটার্ন আসবে রেগুলার রেটে, সেটা আসলে অতটা প্রফিটেবল হয় না ব্যাংকের জন্য, এই জন্য ব্যাংকরা অতটা ইন্টারেস্টেড না। আর এটা হচ্ছে যে তোমার এনফোর্স করার একটা ডিফিকাল্টি আছে আর কি, যে তুমি লোন দিলা, আবার দেখা যায় যে গরিব মানুষ তো তোমাকে ব্যাংকে এসে শুধ করতে হবে না, গিয়ে গিয়ে নিয়ে আসতে হবে, বা তাদের ওই পরিমাণ মেন্টাল স্ট্রেংথটাও আছে কিনা এটা তোমার করার জন্য তারা মনে করে লোন দিতে চায় না। এখন সুদী ব্যবস্থা যেটা করে কি, যে যারা মহাজন লাঠিয়াল বাহিনী আছে এরা তোমার মনে করো যে জোর করে মানে তাদের লাঠি সোটা নিয়ে এসে, অথবা তাদের যে ব্যক্তিগত সৈন্যবাহিনী আছে এগুলা নিয়ে এসে সব গরু বাছুর সহ সব চীনে চাল সহ সব খুলে নিয়ে যেত মহাজনী সিস্টেমে। ইন্ডিয়াতে কিরকম ছিল, যে আরেকটু ভদ্র সিস্টেম ছিল, যে ওইখানে হিজরা হিজরা জনগোষ্ঠী আছে, এদেরকে বাসায় পাঠাই দিত আর কি, বাসায় পাঠাই দিয়ে বলতো যে কাপড় খুলে তুই এটা দেখাই দিয়ে আর কি। তো হিজরাদের তোমার মনে করো দেখানো এটা খুব ইনসাল্টিং ছিল, তো ইনসাল্টের ভয়ে মানে মানুষ লোন শোধ করে দিত আর কি, এই যে তোমার মহাজনী প্রথার যে লোন গুলো আর কি। তুমি রবীন্দ্রনাথের একটা উপন্যাস, ছোট গল্প আছে কাবুলিওয়ালা, খুবই বিখ্যাত, এটা আবার সিনেমা বানাইছে, কলকাতাতেও বানানো হয়েছে, আমাদের এখানেও আছে। তো এখানেও তোমার সুদী প্রথার একটা মানে ব্যাপারগুলো রয়েছে, এবং এটা স্ট্রাকচারটা কিভাবে ছিল, কিরকম ছিল, এটার একটা আইডিয়া পাওয়া যায় আর কি। কিন্তু মানে ওভারঅল ফর্মাল ইনস্টিটিউশনের লোনটা ওয়াজ নট এভার অ্যাভেলেবল ফর দ্য পুর পিপল। পুর পিপল বলতে যাদের ইনকাম 100 সেন্টের নিচে বা $1 নিচে পার ডে আর কি। তো এই সময়ে আমাদের দেশে একটা রেভলিউশন এসছে, যে মাইক্রো ফাইন্যান্স, সাথে সাথে তার কিছু সময় পরে ইন্ডিয়াতেও এসছে, এবং এটা আমি বলবো যে বাংলাদেশ ইজ এ কাইন্ড অফ ফোর রানার অফ দিস সেক্টর আর কি। এবং সারা বিশ্বে এই কনসেপ্টটা খুবই পপুলার হয়েছে, এবং এই মুহূর্তে যে হিসাব সেটাতে বলছে যে অলমোস্ট 20 কোটি মানুষ তোমার ডিরেক্টলি কানেক্টেড উইথ মাইক্রো ফাইন্যান্স, তারা এটার লোনের সুবিধাভোগী। আমাদের যেমন গ্রামীণ ব্যাংক আছে, এরপরে ব্র্যাক এসছে, এবং অন্যান্য যে অনেক প্রতিষ্ঠান, ইভেন গভর্নমেন্ট একটা প্রতিষ্ঠান ছিল, আমি যখন উপজেলা নির্বাহী অফিসার ছিলাম তখন ওই তোমার উপজেলায় একটা করে তোমার মাইক্রো ক্রেডিট গভর্নমেন্টের একটা আছে, ব্যাংক আছে আর কি, নামটা সঞ্চয় ব্যাংক আর কি, সঞ্চয় ব্যাংক বা সামথিং লাইক দ্যাট। তো ওইটাও তারা মানে লোন দেয় আর কি, সরকারি বেসরকারি, বেসরকারি শুরু হলো, এটা সফলতার কারণে এটা সারা দেশব্যাপী বেশ জনপ্রিয় হয়েছে, পরবর্তীতে ইন্টারন্যাশনালি এটা বেশ রেকগনাইজড হয়েছে, এবং এটা একটা রেভলিউশন হিসেবে ধরা হয় আর কি। তবে এটার কিছু ক্রাইটেরিয়া আছে, এবং এটা আসলেই ডেফিনেটলি কিছু সফলতা আছে, সফলতার কথাগুলো আমি বলবো, আবার কতটুকু সফল সেটাও আমাদের একটু ক্রিটিক্যালি অ্যানালাইজ করার দরকার রয়েছে। এখন মাইক্রো ক্রেডিট বা মাইক্রো ফাইন্যান্স এটার মেইন তোমার শুরুর দিককার অ্যাপ্রোচটা কি ছিল, তারা হচ্ছে যে একটা স্মল গ্রুপকে মানে সাম অ্যামাউন্ট অফ মানি দিবে, এই মানিটা সবাই মিলে ম্যানেজ করবে, এবং সবাই মিলে এটার একটা লায়াবিলিটি নিয়ে তোমার এটা রিইম্বার্স করবে, রিপে করবে আর কি। এটা ছিল শুরুর দিককার কনসেপ্ট গুলো আর কি। এবং এটা তোমার জয়েন্ট লায়াবিলিটি থাকবে, আর পাশাপাশি তোমার আজকে তোমার লোন দিলো, তাহলে পরের সপ্তাহ থেকে ইনস্ট্যান্টলি অলমোস্ট কোনো তোমার ওই যে পিরিয়ড থাকে না, গ্যাপ পিরিয়ড, ওইটা থাকবে না। কিন্তু তোমার আবার ফ্রিকোয়েন্ট পে করতে হবে, এমন না যে তুমি 2 মাস পর পর পে করতে পারবে, তোমাকে 7 দিন পর পর পে করতে হবে আর কি, অথবা 15 দিন পর পর পে করতে হবে। একদম এরকম একটা স্ট্রিক্ট ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন দিয়ে তারা এই টাকাটা রিপে করে। এবং ইউজুয়ালি দেখা যায় যে সারা ওয়ার্ল্ডের যে প্র্যাকটিস 20 to 30% পর্যন্ত তারা ইন্টারেস্ট রেট রাখে, ওয়ারেজ দ্য নর্মাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এটা হয়তো বা তুমি জানো যে এটা 6 থেকে শুরু করে, বাংলাদেশের ক্ষেত্রে ধরো তোমার এখন হয়তো বা 9 থেকে শুরু করে 12 পর্যন্ত আছে, আমেরিকা হয়তো বা 2 থেকে 5% পর্যন্ত, এক্স্যাক্টলি আমার জানা নাই আর কি। বাট এটা ভ্যারি করে যে গভর্নমেন্টের ফিসক্যাল পলিসির উপর, এটা অনেক কিছু ভ্যারি করে। বাট এই ক্ষেত্রে মাইক্রো ফাইন্যান্সের ক্ষেত্রে এটা সাধারণত 20-30% হয়ে থাকে। ইন সাম কেসেস 50% পর্যন্ত, মেক্সিকোতে একটা ইনস্টিটিউশন দেখলাম ওরা 50% পর্যন্ত নেয়। এবং তারা এটার প্রত্যেকটা পেছনে জাস্টিফাই করে যে এটা তো আসলে অনেক রিস্কি, সবাই রিপে করতে পারে না, যার কারণে আমাদেরকে মোর ম্যান পাওয়ার এমপ্লয় করতে হয়, মোর অফিস স্ট্রাকচার করতে হয়, এবং যেহেতু অল্প লোন দেই এবং এটাতে অনেক রিস্ক থাকে, কোনো কোলাটেরাল থাকে না, এই জন্য আমাদেরকে একটু বেশি রিস্ক কাভার করার জন্য হাই লেভেল অফ ইন্টারেস্ট থাকে নর্মাল ব্যাংকের চেয়ে আর কি। লোন কোন কোন সেক্টরে দেওয়া হয় সেটা একটা ইম্পর্টেন্ট, যে তোমার মাইক্রো ফাইন্যান্সের যে লোন, এটা কিন্তু তুমি চাইলেই সব সেক্টরের জন্য পাবা না। এটা দেখা যায় যেটা প্রুভেন সেক্টর, যেটা মনে হয় যে না হ্যাঁ গরিব মানুষ এইটা এখানে কাজ করার একটা সুযোগ রয়েছে। বাংলাদেশের পার্সপেক্টিভ তুমি দেখো যে গাভী পালন, মুরগি পালন, মোবাইল ফোন কেনা কিনে ওখানে ব্যবসা করা, তারপরে তোমার রিক্সা কেনা, কিংবা ছোট মুদি দোকান বা সবজির দোকান এইরকম, অথবা নতুন কোনো কৃষি উৎপাদন, এরকম নতুন নতুন মানে মোটামুটি পরীক্ষিত যে সেক্টর গুলো রয়েছে এই সেক্টর গুলোতে দেয়, এবং সবাই যারা দেয় তারা এটা ধরে নেয় যে এখান থেকে মানে রিটার্নের চান্সটা হাই আর কি, এই হিসেবেই দেওয়া হয় আর কি। এবং বড় লোন পাওয়া আসলে ওরকম যায় না, এটা স্মল ইজ স্মল। তবে তারা সবসময় একটা হোপ দেয় যে তুমি যে আজকে 5,000 টাকা লোন 3 মাস শোধ করতে পারো, তাহলে 3 মাস পরে তোমাদের চান্স আছে যে তোমাকে 10,000 টাকা লোন দেওয়া হবে, হুইচ ইজ গুড। তারা মনে করে যে এটা একটা আপলিফটিং ফ্রম দ্য ফার্স্ট স্টেপ টু দ্য সেকেন্ড স্টেপ। এটা এটা সব মানে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন গুলো প্রপারলি প্র্যাকটিস করে থাকে। এখন এটা সফলতা, অবশ্যই আমি বলবো ক্ষুদ্র ঋণের একটা সফলতা রয়েছে, বৈশ্বিক সফলতা, সবচেয়ে বড় সফলতা হচ্ছে অ্যাক্সেস টু দ্য লোন টু দ্য লট অফ পিপল।
লট অফ পিপল মানে হচ্ছে তোমার 200 মিলিয়ন, মানে 20 কোটি পৃথিবীর মানুষ এই মাইক্রো ফাইন্যান্সটা পায়, যাদের কোনোদিন কোনো লোন পাওয়ার নর্মাল সিস্টেমে সম্ভব ছিল না, একমাত্র ওই যে সুদী ব্যবস্থা, ওই সুদী ব্যবস্থা ছাড়া সারা দুনিয়াতেই তারা এইটা পাচ্ছে। এবং এটা পাওয়ার কারণে তারা একটা লেভেল অফ, মানে তোমার তাদের যে এক্সিস্টিং স্ট্রাকচারের মধ্যে ইনভেস্ট করতে পারছে বা কোনো একটা স্পেসিফিক কাজে লাগাতে পারছে, এবং যার কারণে তারা কিছু কিছু ক্ষেত্রে উপকার হচ্ছে। এবং ধরো তোমার যে সবজি ব্যবসা করে, সে যদি 5,000 টাকা লোন পায়, তার তো আর ধারটা করতে হচ্ছে না, সে ওই টাকা দিয়েই প্রতিবার ইনভেস্ট করে করে তোমার সবজি ব্যবসা ব্যবসা টিকায় রাখতেছে, ওই প্রফিট থেকে যা টাকা পাবে ওইটা দিয়ে সংসার নির্বাহ করতে পারছে আর কি, হুইচ ইজ গুড, কোনো সমস্যা নেই। আরেকটা হচ্ছে যে তোমার আহ এটা গরিব মানুষকে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন শেখায় আর কি। দিন শেষে তাদের তো মাথা থেকে কিস্তি দিতে হবে 7 দিন পরে, তারা ইচ্ছা করলে মনের আনন্দে মনে করো যে সিগারেট খেতে পারবে না, বা আজে বাজে খরচ করতে পারবে না, বা তোমার জাঙ্ক কোনো কিছু করতে পারবে না। তাদের মাথায় থাকে যে আমাকে পরের সপ্তাহে একটা স্মার্ট অ্যামাউন্ট অফ মানি তোমার লোন রিপেমেন্ট লাগবে, তখন তারা প্রপার ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনটা মোটামুটি ধাতস্থ হয়ে যায় এবং তারা ওইভাবে প্র্যাকটিস করে। যেমন তুমি যারা ক্ষুদ্র ঋণটা নেয়, তাদের সাথে কোনো কথা বললেই মানে কথায় কথা চলে আসবে আগামী সপ্তাহে লোন আছে, কিস্তি আছে আর কি, কিস্তি টাকা দেওয়া লাগবে। তাদের মাথায় এটা সবসময় কাজ করে, হুইচ মেক্স দ্যাম মোর ডিসিপ্লিন ইন ফাইন্যান্সিয়ালি। আর তাদের তোমার এক্সপেন্স প্যাটার্নটা মোটামুটি চেঞ্জ করে দেয় আর কি। কিরকম? তোমার তারা মানে উটকো খরচটা কমায় দেয়, কারণ তাদের মাথায় তো থাকে যে আমাকে লোন বার্ডেনটাকে মিনিমাইজ করা লাগবে, বা ডেট সার্ভিসিং করা লাগবে। তো ওই সার্ভিসিং করার চিন্তা যখন থাকবে, তখন তারা অতটা মানে তোমার অ্যাডভেঞ্চার করতে পারে না এবং অত বেশি রিস্ক নিতে পারে না আর কি। তারা দেখা যায় মনের মধ্যে চাও খেতে পারবে না, যেটা আগে খাইতো, বা তোমার সিগারেট খাওয়া বা অন্য এইসব করার সময় তাদের মাথায় থাকবে যে এই না, আজকে যদি একটা সিগারেট কম খাই, এক সপ্তাহে কম খাই, তাহলে আমার 15 টাকা সেভ হয়ে গেল। 15 টাকা তো আমার কিস্তি দিতে হবে 50 টাকা, সেক্ষেত্রে আরো মাত্র 35 টাকা। এই 35 টাকা আমি অন্যভাবে জোগাড় করে ফেলবো। তাদের মাথায় এই বিজনেস বা ক্যালকুলেশন গুলা, এরিথমেটিক গুলা কাজ করে আর কি। এটা একটা ক্ষুদ্র ঋণের ভালো একটা সফলতা আর কি। এবং দেখা যায় যে হ্যাঁ, এটা সফলতাটা তোমার একটা লেভেল পর্যন্ত হয়েছে, এবং প্রত্যেকটা মানুষ যারা এই লোন গুলা নেয়, তারা একটা তোমার মোটামুটি পরীক্ষিত সেক্টরে কাজ করে তারা কিছু ইনভেস্টমেন্ট নিয়ে আসে, এবং ইনভেস্টমেন্ট করার পরে তাদের একটা লেভেল পর্যন্ত ইনকাম জেনারেট হয় বলে বিভিন্ন রিপোর্টে আমরা দেখেছি, এবং যার কারণে তো হয়তো বা 20 কোটি মানুষ সারা দুনিয়াতে এই লোনটা নিয়েছে আর কি, এবং এটার একটা সফলতা আছে। তবে এইটা একটা সফল অ্যাডভেঞ্চার হলো, এটা কোনো ম্যাজিক বুলেট না। এটার একটা লিমিট আছে, এটার একটা থ্রেশহোল্ড লেভেল আছে, যে তোমার দিন শেষে কতটুকু তোমার মাইক্রো ক্রেডিট দিয়ে বা মাইক্রো ফাইন্যান্স দিয়ে তুমি একটা সোসাইটি বা একটা মানুষের জীবন মান চেঞ্জ করতে পারো আর কি। এখন যেটা হচ্ছে যে তোমার যে আশা নিয়ে বা যেই বক্তব্য নিয়ে মাইক্রো ক্রেডিটের যারা প্রবক্তা রয়েছেন, যেই ধরনের তোমার ডিল নিয়ে এই জিনিসগুলো বলেছেন যে সারা দুনিয়াতে একটা অন্টারপ্রেনারদের একটা তোমার রেভলিউশন হয়ে যাবে, ঠিক সেটা আবার হয় না। হ্যাঁ, তারা সার্ভাইভালের জন্য যেই লেভেলের সাপোর্টটা দরকার, বেসিক সাপোর্ট, দে গট দ্যাট সাপোর্ট, বাট এখান থেকে যে তোমার এমপ্লয়মেন্ট জেনারেট করবে অন্যদের জন্য, একটা বড় বিজনেসে শিফট করবে। হ্যাঁ, তুমি যদি যারা মাইক্রো ফাইন্যান্স করে তাদের যদি ওয়েবসাইটে যাও, দে উইল কাম আপ উইথ সাম ভেরি বিগ স্টোরিজ। হ্যাঁ, দু একটা স্টোরি আছে, এই স্টোরিগুলো দেখবা যে তোমার সবারই কিছু না কিছু আছে, যারা মাইক্রো ফাইন্যান্স নিছে তাদেরও আছে, যাদের না নিছে তাদেরও আছে। বাট মাইক্রো ফাইন্যান্সের যেহেতু ওয়েবসাইট আছে, তারা এই স্টোরিগুলো আবার দেয় আর কি। বাট ওভারঅল তুমি দেখবে যে এটা লাখে একটা বা তোমার আরো কম, এটা তারা পোর্ট্রে করে। বাট ওভারঅল তুমি যদি বলো যে হ্যাঁ, তারা মাইক্রো ফাইন্যান্স দিয়ে তোমার এন্টারপ্রেনারের যে রেভলিউশন, এটা হওয়ার হয় নাই। আবার দেখা যায় যে ডোমেস্টিক কনজাম্পশন যে খুব বেশি বৃদ্ধি পাইছে, ব্যাপারটা এরকম না। যে আমি আজকে মানে আগে 1 মাস 1 দিন করে গরু মাংস খাইতাম, এখন মানে 7 দিনে মানে সে 4 বার করে খাই, ব্যাপারটা এরকম হয় না আর কি। হ্যাঁ, সে হয়তো বা তোমার একটু মানে রিল্যাক্সলি খাইতে পারে বা চাল ডাল কিনতে পারে, বাট এমন না যে এটা দিয়ে সে মানে বিরাট কোনো লাক্সারি করতে পারে, বা অন্য যে আগের যে নর্মাল কনজাম্পশন প্যাটার্ন আছে এর সাথে খুব বেশি সে চেঞ্জটা আনতে পারে না। বাট তাদের একটা লেভেল অফ স্টেবিলিটি দিয়েছে আর কি। মানে মাইক্রো ক্রেডিটটা টার্গেট করে পুরদের, আবার পুরদের মধ্যে একটা গ্রুপ অফ পিপল আছে যারা আলট্রা পুরে। ওরা হচ্ছে কি মানে রিস্ক এভার্স এন্ড অলসো লোন এভার্স। তারা তুমি জোর করে লোন দিলেও নিবে না, তারা মনে করে লোনই নেবো না, কোনো দরকার হলে আমি ভিক্ষা করে খাবো আর কি। ঠিক আছে, মানে এটাতে কিছু পিপল আছে তাদের প্যাটার্নটা এরকম আর কি। তারা কোনো ধরনের এন্টারপ্রেনারশিপ বা রিস্ক ম্যানেজমেন্ট বা এই যে তোমার টাকা পয়সার ক্রাইসিস ম্যানেজ করবে, এগুলো তাদের ভালো লাগে না বা দরকার নাই, মনে করে ইটস টোটালি আননেসেসারি ফর মি। তার চেয়ে আমি কারোর কাছে চাই চিন্তে কিছু খাবো, অথবা না পারলে না খাবো, ডেলিভারি করবো, এটা করবো সেটা করে, এটা করে চলে যাবো আর কি। এটা চিন্তা করে অনেকে এই ধরনের কাজ করে আর কি। ফোর্স এন্টারপ্রেনার যে তুমি বানাবা, এই সুযোগটা হয় না, কারণ এন্টারপ্রেনারশিপ দিন শেষে একটা তোমার স্কিল। এখন টাকা দিলে কেউ এন্টারপ্রেনার হয়ে যাবে তাও তো না। আর তুমি আমাকে টাকা দিচ্ছ, লোন দিচ্ছ, কিন্তু এন্টারপ্রেনারশিপ তো আমার ভিতরে থাকতে হবে, এটা তো আমার মধ্যে নাই। আমার দরকার হচ্ছে আমার অসুখ হিসাবে যেন আমার টাকা লাগবে, অথবা আমার একটা টিভি কেনা লাগবে এই জন্য টাকা লাগবে, অথবা আমার তোমার মনে করো যে ভালো মন্দ খাইতে মন চাইছে এই জন্য টাকা লাগবে, আমার মেয়ের বিয়ে আমার এই জন্য টাকা লাগবে। এখানের সাথে তো এন্টারপ্রেনারশিপের কোনো রিলেশন নাই, বাট লোনের তো দরকার আছে। কিন্তু কোনো মাইক্রো ক্রেডিট এটার জন্য লোন দেয় না। তাহলে কি আমাকে ওই সবের জন্য কি আবার ওই সুদী ব্যবস্থার কাছে ফেরত যেতে হবে? দেখো, স্ট্রাকচারটাই কিন্তু ডিফারেন্ট।
মাইক্রো ক্রেডিট বলছে যে তোমাকে এমন কিছু দিব যেখান থেকে তুমি ইনকাম জেনারেট করতে পারো। খালি ইনকাম জেনারেট করে বেঁচে থাকাই তো আমার একমাত্র কাজ না। আমার মেয়ের বিয়ে দিতে হবে, আমার বাচ্চার স্কুলে দিতে হবে, অথবা আমি অসুস্থ হতে পারি। ওই সময় আমি টাকাটা যেটা আমাকে ভ্যান গাড়ি কেনার জন্য দিছে, আমি অসুস্থ হয়ে গেছি, তাহলে আমার তো এখন ভ্যান গাড়ি বিক্রি করে দিতে হবে। তাহলে আমার ওই মাইক্রো ক্রেডিটের লোনটা তো চলে গেল আর কি। এটা আমাদেরকে মেনে নিয়ে যদি মাইক্রো ফাইন্যান্সকে আমরা প্রপারলি মোটামুটি কাজে লাগাতে পারি, ধরে নিতে হবে যে এটা কোনো ম্যাজিক বুলেট না, এটা সাপোর্ট করবে। বাট এইখানে আমাদের আরেকটু ফ্লেক্সিবল হওয়ার সুযোগ আছে কি না। কিরকম? আমি যে প্রোডাক্ট গুলা দিব বা যে লোনটা দিব, লোনটা শুধু যে তোমার জব ক্রিয়েট করার জন্য বা তোমার কর্মমুখী হইতে হবে তাও না। আমার যদি দরকার হয় শিক্ষার জন্য, আমার যদি ট্রেনিং এর জন্য দরকার হয়, আমার যদি বাচ্চার স্কুলিং এর জন্য দরকার হয়, আমার যদি অসুস্থতার কারণে লাগে, মেয়ে বিয়ে দেওয়ার জন্য কাজে লাগে, অথবা আমার কেউ আত্মীয় স্বজন মারা গেল তার ফিউনারাল কস্টের জন্য যদি লাগে, আমার তো টাকা লাগবে আর কি। তো ওই টাকাটাও যদি আমি মাইক্রো ক্রেডিট থেকে পাই, আর সবাইকে কেন এন্টারপ্রেনার হইতে হবে? আমি নর্মালি যেটা করছি, পাশাপাশি আমার সাথে যদি মানে এটা সাপোর্ট হিসেবে কাজ করে, পরে আমি ওখান থেকে আস্তে আস্তে রিপে করবো। অর্থাৎ এই যে লোনটা আমরা দেই আর কি, এখন এইটা মাইক্রো ক্রেডিট যেভাবে দেই, ওইটা যদি আমরা আর একটু বড় অঙ্কের দিই, তাহলে মানে যে এন্টারপ্রেনারশিপটা করানো সম্ভব, অথবা তোমার স্টেজ ডেভেলপমেন্টের জন্য এখনো কোনো তোমার প্রপার প্রোডাক্ট ডেভেলপ করা নেই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন গুলা। অর্থাৎ আমি পুর আছি, আমি পুর থেকে রিচ হবো কিভাবে, এইটার কোনো মানে তোমার সলিউশন দেওয়া হয় না। হ্যাঁ, পুর যাতে সার্ভাইভ করে এটার সলিউশন দেওয়া আছে, এবং তারা মোটামুটি নিজেদের মতো করে অল্প বিস্তর কিছু ইনকাম জেনারেট করবে, এই সুবিধা বা এই সুযোগটার কথা বলা আছে, বা স্ট্রাকচারটা ওইভাবে করা, এটা ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন তৈরি করা, এবং মোটামুটি পেমেন্ট যাতে আবার রিইম্বার্স করতে পারে, এটাও তাদের মাথায় থাকে। কিন্তু আমার যেই এন্টারপ্রেনার করা, জব ক্রিয়েট করা, এবং মেগা স্কেলে যদি আমি কিছু করতে চাই, আলটিমেটলি মাইক্রো ফাইন্যান্স এটা অনেক সময় দিতে পারে না। আবার এটা অনেকের জন্য স্ট্রেসফুল। ভাই আমি লোন নিলাম, এই প্রতিদিন কানের কাছে আসি জ্ঞান জ্ঞান, কিস্তি দাও কিস্তি দাও। অনেকে পালায় থাকে আর কি। অথবা দেখা যায় মানে দেখবা যে ইন্ডিয়াতে অনেকেই আছে, তারা ইন্ডিয়াতে এটা মানে আগে থেকে আছে, লোনের কারণে মানুষজন মারা যায়। তো দেখা যায় যে আহ, এখন যারা আবার মাইক্রো ফাইন্যান্সের এগেইনস্ট আছে, তাদের আবার তো মনে করো যে চান্স তৈরি হয়ে যায় যে এটা কিস্তির লোকজন বেশি ডিস্টার্ব করছে দেখে এই যে লোকজন আত্মহত্যা করছে আর কি। তো এরকম কেসও হয়েছে ইন্ডিয়াতে আর কি। এই জায়গাগুলোতেও তোমার কিছু কিছু জায়গায় তোমার উইকনেস আছে। স্টিল microfinance until now, it's a very good innovation in the financial sector, especially for the poor, but it's not a magic bullet. We can reinvent it, in redesign the system again যদি আমরা properly entrepreneurship revolution, যেটা আসলে মাইক্রোফাইন্যান্স টার্গেট করে, সেটা করতে চাই। আমাদের প্রোডাক্ট ডিজাইনটা একটু ডিফারেন্ট করতে হবে, এবং আমাদের এই যে 7 দিন পর টাকা দেই, বা আমাদের যে গ্রেস পিরিয়ড থাকে, এটা তোমার 7 দিন পরেই আবার যদি গ্রেস পিরিয়ড শেষ হয়ে যায়, তাহলে তো আসলে আমার এন্টারপ্রেনার মানে কিছু বিজনেস আছে যেমন সানকস্ট থাকে আর কি। তো মাইক্রো ক্রেডিটের যেই তোমার মডেল, ওইখানে কিন্তু সানকস্ট মানে তুমি দিতে পারবে না আর কি, কারণ তোমার তো টাকা দিতে হচ্ছে 7 দিন পর থেকে। একটা বিজনেস যদি তুমি মোটামুটি করে শুরু করতে পারো, 3 মাস লাগবে তো সেট আপ করতে, বা মোটামুটি কাস্টমার ক্লায়েন্ট বেস রেডি করতে। মাইক্রো ক্রেডিট এই জিনিসগুলো সাপোর্ট করে না আর কি। মাইক্রো ক্রেডিটের মডেল দুই একবার হয়তো বা বিভিন্ন ভাবে এক্সপেরিমেন্টাল এই জিনিসগুলো ট্রাই করেছে, বাট মনে হয় তারা তাদের মডেলের সাথে খাপ খায় নাই বা প্রপারলি সাকসেসফুল হয় নাই। বাট যদি সত্যিকার অর্থেই আমরা মাইক্রো ক্রেডিট দিয়ে, মাইক্রো ফাইন্যান্স দিয়ে মানুষের জন্য কিছু করতে চাই, তাহলে আমাদের এই প্রোডাক্ট ডিজাইন, গ্রেস পিরিয়ড, লোন ইন্টারেস্ট রেট, অথবা অ্যামাউন্ট অফ দ্য লোন আমাদের রিকনসিডার করা উচিত। অথবা সাথে সাথে আমাদের ট্রেনিং এর যে ফ্যাসিলিটিস গুলো আছে, তারা আসলে কি এন্টারপ্রেনার কিনা বা এন্টারপ্রেনার মাইন্ডসেট আছে কিনা, এটাও তো আমাদের টেস্ট করার দরকার আছে আর কি। তো এই জিনিসগুলো সবকিছু অ্যাসেস করে মাইক্রো ফাইন্যান্স যদি আমরা গরিবদের উপর টার্গেট করি, তাহলে এইটার একটা বেস্ট আউটপুট পাওয়া যাবে। এন্ড যেহেতু এটা আমাদের বাংলাদেশে, এটা ইন্ডিজিনাস প্রোডাক্ট, সো আই এম প্রাউড অফ দ্যাট। এবং আমাদের এটা মোটামুটি আমাদের এটা হেল্প করেছে একটা লেভেল পর্যন্ত আমাদের সারা দেশেই আর কি, এবং সারা দুনিয়া এটা বেশ ভালোভাবে তোমার গ্রহণ করেছে। একটা চমৎকার ইন্ট্রোডাকশন মাইক্রো ফাইন্যান্স এবং মাইক্রো ফাইন্যান্সের রোলে সবকিছু বললেন। আমি জাস্ট খালি আপনার পয়েন্টগুলোকে যদি গ্রুপ আকারে সামারি করতে চাই, হুম, হুম, সো দিস চ্যাপ্টার অ্যাকচুয়ালি অ্যান্সার্স সাম ইন্টারেস্টিং পাজলস। নাম্বার ওয়ান, কেন গরিব লোকেরা এত হাই ইন্টারেস্টের লোন নেয়, যেটা একটা ছোট্ট অ্যামাউন্ট বছরের শেষে লক্ষ লক্ষ টাকা ডেট ক্রিয়েট করে? কেন ওয়েমেন পুররা এটা নেয়? অ্যাজ হুম, অ্যান এক্সাম্পল, আপনার চেন্নাইতে ভেজিটেবল সেলাররা যেটা কেউ সকালবেলা 1,000 রুপি লোন নেয়, সারাদিন কাজ টাজ করে দিন শেষে ওই 1,000 রুপির সাথে ইন্টারেস্ট সহকারে ফেরত দেয়, হুম। এবং দ্য নর্মাল ইন্টারেস্ট চার্জ করে পার ডে 4.69%, হায় হায়। which goes to 1,000% yearly. সো ইন দিস সিচুয়েশন পলিসি মেকাররা যেটা মনে করছে যে এই ইন্টারেস্ট রেট হাই, কারণ হচ্ছে এই যে গ্রিডি মানি ল্যান্ডার আছে, তারা হচ্ছে ওই এক্সপ্লয়টিং দ্য মনোপলি, যে তাদের কাছেই আছে ফান্ড। সো এটার সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে শুধুমাত্র যে তাদের মধ্যে যদি আপনি একটা কম্পিটিশন দিতে পারেন ব্যাংকের মাধ্যমে অথবা ফাইন্যান্সিয়াল মাইক্রো ফাইন্যান্সের মাধ্যমে, তাহলে রেটটা কমে যাবে ইন্টারেস্টে। সো তারা শুরু করলো, তারা মানে ওইরকম সেট আপ করা শুরু করলো। কিন্তু যে জিনিসটা হয়েছে,
যে ইয়াস যখন ব্যাংক আসছে, মাইক্রো ফাইন্যান্স আসছে, কম্পিটিশন বাড়ছে, কিন্তু যে হাই রেটটা আছে এটা মাইক্রো ফাইন্যান্সের ক্ষেত্রেও হাই, মানে একটু কম হাই বাট হাই কিন্তু। কারণ হচ্ছে এই যে কস্ট অফ গ্যাদারিং ইনফরমেশন অ্যান্ড মনিটরিং, লোকাল মানি লেন্ডারদের কাছে যে পাওয়ারটা থাকে মানুষকে চিনে, এবং তাদের যে পাওয়ারটা থাকে যে তারা হচ্ছে কালেকশনের যে একটা ক্যাপাসিটি, এটা কিন্তু ওই যে ব্যাংক বা ওদের ক্ষেত্রে থাকে না। সো ওই কারণে অনেক বেশি তাদেরকে টাইম স্পেন্ড করতে হয় স্ক্রিনিংয়ের জন্য, ডিটারমাইন করার জন্য যে তারা ট্রাস্টওয়ার্দি কিনা। সো ওই কারণেই তারা হচ্ছে পারে না যে রেটটা কমানোর ইচ্ছা ছিল রেটটা ওইরকমভাবে কমে না। সো এই জিনিসটাই সমস্যা, যে আমরা যেটা মনে করি যে ইন্টারেস্ট রেট হচ্ছে ওই ল্যান্ডারদের জন্য এক্সট্রা প্রফিট, কিন্তু এই যে সার্ভিস ফিটা, যেহেতু এই সার্ভিস ফিটা হচ্ছে ওই লোনের উপরে ডিপেন্ড করে না, এই সার্ভিস ফিটা করতেই হবে, আপনি ছোট লোন হোক আর বড় লোন হোক। সো যেহেতু ছোট লোন এবং সার্ভিস ফিটা চলে আসে, তখন এটা অ্যাজ এ পার্সেন্টেজ অফ দ্য লোন অনেক বেশি মনে হয়। সো এই কারণে ঘটনাটা ঘটছে। ইন দিস কনটেক্সট দ্য সেকেন্ড কোয়েশ্চেন ইজ, তাহলে তো মাইক্রো ক্রেডিট চমৎকারভাবে আসবে, একটা মিরাকেল হয়ে যাবে, পুরা দেশের পুরা দুনিয়ার শুনিয়া সব উন্নতি হয়ে যাবে, একেবারে মিলিয়ন ডেভেলপমেন্ট গোল যেগুলো আছে সেগুলো সব অ্যাচিভ হয়ে যাবে। সো তখনই এটার জন্য রিসার্চাররা স্পন্দনা নামে একটা মাইক্রো ফাইন্যান্স আছে, সেটার উপর একটা এক্সটেন্সিভ লার্জ স্কেল ইভালুয়েশন করছে হায়দ্রাবাদ, ইন্ডিয়াতে। সো রিসার্চাররা যেটা মনে করছে যে যেহেতু মাইক্রো ফাইন্যান্স ইজ কামিং ফ্রম দ্য পোর, it will have a radical transformation effects. More kids will be in the school, better health for the mothers, women feeling significantly more empowered. বাট যেটা অ্যাকচুয়ালি দেখা গেছে যে ইয়াস মাইক্রো ফাইন্যান্স কাজ করছে, বাট দ্যাট ওয়াজ নট এ রেভলিউশন আর সামথিং। মাইক্রো ফাইন্যান্স দেওয়ার কারণে মানে মানুষ যেটা করছে যে ডিউরেবল গুডস কিনছে, যেমন রেফ্রিজারেটর, টিভিস, কিন্তু ওইরকম কোনো মেজারেবল ইম্প্যাক্ট আসে নাই যে চাইল্ড স্কুলিং বাড়বে অথবা হেলথ স্পেন্ডিং বাড়বে অথবা ওমেন এম্পাওয়ারমেন্ট হবে। ইম্প্যাক্টটা আসছে অন এ রিয়েলি ন্যারো বেসিস। কেন এটা হইল? কারণ হচ্ছে আমরা হচ্ছে যে জিনিসটা চিন্তা করি যে মাইক্রো ফাইন্যান্স হচ্ছে ম্যাজিক বুলের, যেটা মানুষ লোন নিবে, নিয়ে এন্টারপ্রেনিয়র করে একেবারে নিজেকে উন্নতি করে ফেলবে। কিন্তু ইন দ্য রিয়েলিটি আপনি যেটা বললেন যে অ্যাকচুয়ালি মানুষ ওই মাইক্রো ফাইন্যান্সটা নেয় তার নিজের লাইফকে, এক্সিস্টিং লাইফকে বেটার ম্যানেজমেন্টের জন্য। সো ফ্রম দিস পার্সপেক্টিভ অ্যাটলিস্ট যখন মাইক্রো ফাইন্যান্স কম রেটে দিচ্ছে ট্রেডিশনাল মানি লেন্ডারের কাছ থেকে, কেন বেশিরভাগ মানুষ এখন মানি লেন্ডারের কাছ থেকে লোন নেয়, মাইক্রো ফাইন্যান্সের কাছে নেয় না। যেমন ফর এক্সাম্পল ওই হায়দ্রাবাদের স্লামের মধ্যে দেখা গেছে মাত্র 1/4 of the eligible families took loan from the microfinance, and more than half continue to use the expensive money lenders. সো এখানের মধ্যে যে জিনিসটা চলে আসে যে পলিসি মেকাররা মনে করছে যে মনে হয় তাদের প্রোডাক্ট নাই বা তাদের ইন্টারেস্ট রেটটা হাই, তো আমি যদি একটু ইন্টারেস্টটা কমাই দেই, মেবি তারা হচ্ছে ওই এক্সপ্লয়েটিভ যে অল্টারনেটিভ মানি লেন্ডার আছে তাদের কাছে যাবে না। কিন্তু অ্যাকচুয়ালি কি হয়েছে, যখনই আপনি মিরাকেল মাইক্রো ফাইন্যান্স আনছেন, মাইক্রো ফাইন্যান্স শুধুমাত্র তো টাকা দেয় এরকম না, মাইক্রো ফাইন্যান্স রিজিড রুলস, যেটা আপনি বললেন, উইকলি মিটিংস, জয়েন্ট লায়াবিলিটি, আপনাকে মানে জিরো ফ্লেক্সিবিলিটি ইমার্জেন্সির ক্ষেত্রে। তখন হচ্ছে বেশিরভাগ গরিবই মনে করে দিছে যে নিউসেন্স, লাইক ওয়াই জাস্ট কানের সামনে এসে ক্যাটকেট করে যে আমাকে এই সপ্তাহের মধ্যে টাকা দিতে হবে, এবং টাকা না দিলে ইউ আর সোশ্যালি লায়াবল বিকজ ইটস এ জয়েন্ট লায়াবিলিটি, দ্য এন্টায়ার গ্রুপ ডাজন্ট গিভ মানি, সো poor feel social pressure as well. So এখানের মধ্যেও যে ইনটিউশনটা কাজ করতেছিল যে চিপার ইজ নট অলওয়েজ বেটার, সামটাইমস ওই যে মানি লেন্ডারের কাছ থেকে যে ফ্লেক্সিবিলিটি আর প্রাইভেসিটা যা পায় তারা, যে সোশ্যাল কোনো প্রেশার নাই, আমি যদি মানি লেন্ডারের কাছে টাকা না দিই, মানি লেন্ডারের সাথে আমি ডিল করবো, মানুষ জানে না যে আমি তার কাছে কত টাকা পাই না পাই। এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ট্রেডিশনাল ইকোনমিক্সটা মিস করে যায়। রাইট। লাস্টের যে ইস্যুটা আছে যে তার মানে কি মাইক্রো ফাইন্যান্স পারবে না, অথবা হচ্ছে মাইক্রো ফাইন্যান্সের যে আরেকটা লিমিটেশন, সেটা হচ্ছে যে ওই যে আপনি যেটা বললেন লাস্টের দিকে, যে কেন স্মল বিজনেসরা বড় হয়ে লার্জ বিজনেস হয় না মাইক্রো ফাইন্যান্স ইউজ করে। সিমিলারলি ওই চায়নার যে এক্সাম্পল, যে মিয়াও লেই একটা সাকসেসফুল বিজনেসম্যান ছিল, সে চাচ্ছিল একটা রিস্কি কন্ট্রাক্টে ইনভেস্টমেন্ট করে, যাতে রিটার্নটা যদি সে বেশি হয় তাহলে সে হচ্ছে যে ভবিষ্যতে আরও বেশি প্রজেক্ট নিতে পারবে, কিন্তু কোনো মাইক্রো ফাইন্যান্স তাকে কোনো লোন দেয় নাই। Then he had to literally take an extensive risk, এবং ওই রিস্ক নিয়ে সে সাকসেসফুল হয়েছে ওই এক্সাম্পলের মধ্যে। বাট মাইক্রো ফাইন্যান্স উইল নেভার গিভ দিস লোন টু এনি সাচ রিস্ক ইন ইনভেস্টমেন্ট in the normal sense. So this is all about this microfinance, why this fails and why it doesn't work when it is supposed to work.
if we go to the next chapter, that is also হুম, related to this. Microfinance, এক্সাক্টলি। first, we talked about lending, and হুম, next chapter actually talks about সেভিং। savings. হুম, So, কিভাবে লোকজনেরা সেভিংস করে, এটা আমার পার্সোনাল লাইফের সাথে অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে হুম, হুম, রিলেটেবল। বলো। আপনি যদি কোনো ডেভেলপিং কান্ট্রিজ দিয়ে যান, হুম, আপনি দেখবেন অনেক বেশি ইনকমপ্লিট হাউস, হুম, 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 যে একটা ওয়াল করে রাখছে অথবা সবকিছু করে রাখছে, দরজা লাগায় নাই, হুম, অথবা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ স্লো, খুবই স্লো গতিতে যাচ্ছে। হুম, সো মনের মধ্যে কোশ্চেন আসতে পারে যে কেন গরিব এরকম ব্রিক বাই ব্রিক কনস্ট্রাকশন করে, কেন তারা জাস্ট খালি একটু ব্যাংকের কাছে যায় না, গিয়ে পুরো টাকা নিয়ে একসাথে ঘরটা করে ফেললে তাইলে তো হয়ে গেল, সেই যে ঘরটা ইউজ করা শুরু করতে পারে, সে হচ্ছে ঘরের মধ্যে থাকা শুরু করতে পারে। আর যদি এরকম ইনকমপ্লিট থাকে, মাঝে মধ্যে যে ডিজাস্টার এসে তাকে পুরা ধ্বংস করে দিতে পারে। তো কেন পুরা এরকম ব্রিক বাই ব্রিক যায়, যে তারা হচ্ছে আস্তে আস্তে করে। সো তখন হচ্ছে মানে যে জিনিসটা আছে যে যদি আপনি পলিসি মেকাররা যেটা মনে করে যে তার মানে হচ্ছে যদি আমি ব্যাংকের মাধ্যমে তাদেরকে বেশি পরিমাণে একটু টাকা দিতে পারি, দেন দে ক্যান টেক দ্য বেনিফিট অ্যান্ড দে ক্যান বিল্ড অন দ্যাট অ্যান্ড ডু দেয়ার বিজনেসেস, হুম, সরি, ডু দিস কাইন্ডস অফ হোম প্রজেক্টস। কিন্তু যখনই অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে যখন আপনি মানুষদেরকে দিচ্ছেন লিটারালি ফর্মাল ব্যাংক, যে আপনি হোম লোন নেন, নিয়ে আপনি বাড়িটা কমপ্লিট করে ফেলেন, সেখানে দেখা গেছে মারাত্মক প্রবলেম। নাম্বার ওয়ান, খুবই এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ মানে হচ্ছে ওই যে ইনিশিয়াল স্ক্রিনিং এর মধ্যে আমি যে পরিমাণ লোন দরকার এটার জন্য যে পরিমাণ অ্যাপ্লিকেশন ফি চার্জ করবে, দ্যাট ইজ নট, দ্যাট অ্যাকচুয়ালি ইনক্রিজিং মাই কস্ট। সেকেন্ড যেটা আসছে সেটা হচ্ছে যে হাই উইথড্রয়াল ফি, মানে আপনি যখন টাকাটা উইথড্র করতে যাবেন হুম, তখন যেটা হয় যে আপনি সেভিংস করছেন, সেভিংস করার পরে কিন্তু সেভিংস ইনস্ট্রুমেন্টগুলো এমনভাবে রাখে যে আপনি উইথড্রয়াল ফি রাখে। সো এই দুইটা কারণে মানুষ ব্যাংকে টাকা জমা রাখে না। মানুষ ইচ্ছে ব্যাংকে টাকা জমা না রেখে তারা যেটা করে, হুম, একটা করে ইট কিনে। সো আপনি যদি দেখেন যে যখন হচ্ছে আমার কাছে টাকা আসছে, আমি হঠাৎ করে ১ বস্তা সিমেন্ট কিনে ফেললাম, ১ বস্তা আ মানে ১০০ টা ইট কিনে ফেললাম, রড কিনে ফেললাম। তো এভাবে যখন আমি করে ফেলি আমার টাকাটা আটকায় গেল, আমার এই হুম। টাকাটা আর ইউজ হবে না। এবং সো মানে কোনো রিটার্নও পাওয়া যায় না, কোনো ইনকামও হয় না এখান থেকে। ইনকামও হয় না। সো ওখান থেকে মানে কিন্তু এই ওয়েতে তারা একটা মানে এই মানে এই যে হোমের যে কনস্ট্রাকশনটাকে তারা একটা কমিটমেন্ট ডিভাইস হিসেবে ইউজ করে। হুম, যেহেতু আমি সিমেন্ট কিনে ফেলছি, আমি ইট কিনে ফেলছি, আমি রড কিনে ফেলছি, তখন তারা আস্তে আস্তে এই জিনিসের মধ্যে তারা তাদের কনস্ট্রাকশন গুলো করতে পারে। সো ব্যাপারটা এখানে ওইভাবে কাজ করে যে যখন আপনার কাছে ক্যাশ বা লিকুইড মানি আছে, হুম, আপনার ওই ঘরের মধ্যে অনেক রকমের প্রবলেম হবে, আপনি ওইটা খরচ করে ফেলবেন, লিকুইড মানি উইল হুম, গো অ্যাওয়ে। বাট যখন আপনি সিমেন্ট বা রড কিনে ফেলবেন অথবা ইট কিনে ফেলবেন, তখন তার আপনি ওটা খরচ করতে পারবেন না। যেহেতু এটা আপনি খরচ করতে পারবেন না, সেহেতু এটা আপনার একটা সেভিংস হয়ে গেল। হুম, আমি আমার মানে আব্বা আব্বাকে সবসময় দেখছি এখনো সে কি করে, কিছু টাকা হইলে সে রড কিনে ফেলবে, হুম, সে হুম, হুম, হচ্ছে ইট কিনে ফেলবে, সে ইট হুম, কিনে কিনে অথবা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করবে, করে টরে তারপর আমাকে সে বন্ধে বলবে ওকে আমাদের কাছে এইগুলো আছে, লেটস ইউজ দ্যাম টু বিল্ড সামথিং। এবং গরিবরা যখন আমরা ছিলাম ছোট, আমি হচ্ছে ওই সরকারি কলোনিতে ছিলাম, তো গভর্নমেন্ট কলোনিতে, তো গভর্নমেন্ট কলোনিতে বিভিন্ন রকমের ওই যে রোড কনস্ট্রাকশন হইতো, অফিসের কনস্ট্রাকশন হইতো। কনস্ট্রাকশনের পরে যেই জিনিসগুলো বাকি থাকতো, হুম, দেন হচ্ছে যারা হচ্ছে ওই কলোনিতে থাকে তারা এগুলো নিয়ে নিয়ে বাসায় একটু একটু করে সেভ করতো, যে একটু বালু সেভ করতো, একটু ইট সেভ করতো, তারপর হচ্ছে তারা একটা একটা করে ওয়াল করতো। দিস ইজ হুম, হাউ পুর সেভ, অ্যান্ড দিস ইজ why this actually works and people do not need to go to the bank to save. হুম, Another question যে এই বইয়ের মধ্যে এই চ্যাপ্টারের মধ্যে অ্যান্সার করে সেটা হচ্ছে যে মানুষ ফার্টিলাইজার কিনে না, ফার্মাররা, যে যখন তারা মানে কাল্টিভেশন শুরু করে তখন হুম, তারা ফার্টিলাইজার কিনে না। তখন হচ্ছে চিন্তা করে দেখলো, মানে মানুষ গেল ওই দুইজন লোকের সাথে, মাইকেল এবং আনা, দুজন কেনিয়ান ফার্মারের কাছে হুম, হুম, অথররা গেল, জিজ্ঞাসা করলো কেন আপনি ফার্টিলাইজার কিনতেছেন না, কারণ ফার্টিলাইজার ইউজ করলে তো আপনার রিটার্ন 70% বেড়ে যাবে। হুম, হুম, তখন তাদের অ্যান্সার হচ্ছে যে তাদের কোনো কাছে টাকা থাকে না প্লান্টিং এর টাইমে। হুম, তো তখন হচ্ছে পলিসি মেকাররা চিন্তা করলো, তো সেক্ষেত্রে যদি আমরা ফার্টিলাইজারকে একটা টাইনি অ্যাফোর্ডেবল কোয়ান্টিটিতে দিতে পারি, এবং ফার্মাররা যেহেতু রেশনাল, তারা যেটা করবে একটু টাকা সেভ করবে তাদের হারভেস্ট মানি থেকে সেভ করে ওই টাকাটা সে তখন ওই ফার্টিলাইজারটা কিনবে ছোট কোয়ান্টিটিতে, দেন দে উইল গ্রো। মানে দে আর থিঙ্কিং যে হারভেস্ট পিরিয়ডে আমি ফার্মারের কাছে যে টাকাটা থাকে সেই টাকাটা তারা সেভ করে রাখবে, যখন প্লান্টিং সিজনে তাদের ফার্টিলাইজারের জন্য দরকার হবে তারা তখন ওইটা ইউজ করতে পারবে। বাট যখন অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে যখনই তারা ওই হারভেস্ট সিজন থেকে কিছু টাকা রাখে, ওই টাকাটা হচ্ছে
থিংস অলওয়েজ হ্যাপেন ইন মানে গরিব ফ্যামিলিতে। একটা আত্মীয় চলে আসছে, তাকে কি করতে হবে, মেয়ের বিয়ে চলে আসছে, তাকে মেয়ে বিয়ে দিতে হবে, বাচ্চাদের জামা কাপড় কিনে দিতে হবে, কেউ অসুস্থ হয়ে গেছে, সেই অসুস্থকে চিকিৎসা করতে হবে। সো এই যে ফার্টিলাইজারের জন্য হারভেস্ট সিজনে আপনি যে টাকাটা রাখলেন, সেই টাকাটা কিন্তু খরচ হয়ে যাবে। সো এই কারণে যেটা হয়, মানুষ পারে না যে হারভেস্ট থেকে টাকাটা একটু সেভ করে আমি হচ্ছে প্লান্টিং সিজনের সময় ফার্টিলাইজার কিনবো। সো এই কারণে আমরা মনে করি অ্যাকচুয়ালি যে পুর হচ্ছে ইমপেশেন্ট, তারা সেভিংস করতে পারে না, তারা হচ্ছে তাদের ভিতরে সেলফ কন্ট্রোল নাই, এবং এই কারণে তারা ধরা খায়। সো এই জিনিসটাই হচ্ছে প্রবলেম। উই থিঙ্ক পুর অ্যাজ লেজি, অ্যান্ড যে তারা হচ্ছে যে সময় আসে তারা টাকা সেভিং করার মেকানিজম জানে না। সো দিস আইডিয়া ইজ রং। সো এই সিচুয়েশন আপনি কি করতে পারেন? সো এখানের মধ্যে অথররা যেটা বলছে যে ওই যে নাজিং, হালকা একটু নাচ দিবেন, এটার মানে হ্যাঁ, হচ্ছে যে যখন হারভেস্টিং হয়, আপনারা ওই সময় ফার্মারদেরকে অ্যালাউ করা যে আপনি ওই যে নেক্সটের সিজনের জন্য ফার্টিলাইজারের জন্য একটা ভাউচার দেওয়া, হুম, এবং এটা হচ্ছে হারভেস্টিং সিজনের সময় তাকে ভাউচারটা দিবেন, হুম, যাতে হচ্ছে যখন প্লান্টিং এর সময় আসবে 2-3 মাস পরে তো প্লান্টিং এর সিজন আসবে, তখন ওই ভাউচারটা দেখাই সে হচ্ছে ফার্টিলাইজার কালেক্ট করতে পারে। দিস ইজ এ ফোর্সড সেভিংস, বাট সিন্স দিস ভাউচার ইজ হেল্পিং এট দ্য হারভেস্টিং টাইম, গরিব মানুষের কাছে ওই টাকাটা থাকবে যে হারভেস্টিং এর সময় যেহেতু তার কাছে ক্যাশ আছে, এবং ওই হারভেস্টিং এর সময় অলরেডি যদি টাকাটা কিছু টাকা অ্যালোকেট হয়ে যায় ভাউচারের থ্রুতে ফার্টিলাইজারের জন্য, দেন প্লান্টিং সিজনের সময় তারা হচ্ছে পাবে। সো এইভাবে একটু নাজিং করে আমরা ওই ইনস্টেড অফ এক্সপ্লেনিং পোর অ্যাজ প্রোকাস্টিনেটিং অ্যান্ড সেলফ কন্ট্রোল, ল্যাক অফ সেলফ কন্ট্রোল, আমরা যদি এরকম একটু নাজিং করে দিতে পারি, দেন দেয়ার লাইফ ইজ বেটার অ্যান্ড দেয়ার future income improves significantly. That's how they wanted to do this. So this actually answers another question যে পোভার্টি এটা কি ল্যাক অফ উইল পাওয়ারের জন্য অথবা পেশেন্টের জন্য কি হয়, নাকি এটার কোনো আরেকটা রিজন আছে? পোর এটার মানে এটা না যে তারা হচ্ছে আনএবল টু থিঙ্ক অ্যাহেড, তারা এটার মানে এটা না যে তারা হচ্ছে মানে বাই নেচার খুবই বেশি টাকা খরচ করতে চায়। যেটা অ্যাকচুয়ালি পাওয়া গেছে রিসার্চের মাধ্যমে যে পোর অ্যাকচুয়ালি খুবই সফিস্টিকেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজার, যেটা মানে দেখা যায় যে সফিস্টিকেটেড বলতে একজন লোক জেনিফার ইন কেনিয়াতে, সে দেখা গেছে 6টা সেভিংস ক্লাব একসাথে ম্যানেজ করতেছিল। 6টা কেন? সেটা হচ্ছে যে একেকটার জন্য একেকটা। যে তার হচ্ছে মানে একটা রেন্টের জন্য, একটা হচ্ছে স্কুল ফিসের জন্য। সো তারা হচ্ছে ওই বিভিন্ন আ ওয়েতে সেভিংস করে, এবং সেভিংস ক্লাব ম্যানেজ করে, রসকাস এটাকে বলে ওই কেনিয়াতে। যাতে হচ্ছে তারা এই জিনিসগুলো করতে পারে। সো দিস অ্যাকচুয়ালি প্রুভ যে মানে পুয়ার ইজ নট অ্যাট অল যে তারা হচ্ছে ইননেটলি প্রফলিগেট অর দে ক্যান নট থিঙ্ক অ্যাহেড। যে এটা দিয়ে যেটা মানে প্রুফ হয় যে ইন অ্যাডভান্স সোসাইটি, ইন সোসাইটি লাইক আওয়ার্স অ্যান্ড ইন এ জব সোসাইটি, আমাদের যে উইল পাওয়ার, আমরা যেটা মনে করি যে আমরা পেনশনের জন্য টাকা রাখতেছি, আমি আর আপনি আমাদের বুড়া কালের জন্য আমরা টাকা রাখতেছি বিকজ উই ক্যান থিঙ্ক ফিউচার, গরিবরা চিন্তা করতে পারে না, দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং। আমাদের সবকিছু হচ্ছে অটোমেটেড। যেমন আমার টাকা সার্টেনলি 401k তে যাবে, কারণ এটা যদি যাবে আর কি, আমি যদি না পাঠাই তাহলে আমার কোম্পানি আমাকে ম্যাচিং করবে না, আমার এমপ্লয়ার, এতে আই উইল লুজ সাম মানি। সো দিস কাইন্ড অফ অটোমেটেড নাজিং, যেটা বড় মানে রিচ মানুষদের লাইফের মধ্যে থাকে, সেই জিনিসটা গরিবদের মধ্যে থাকে না। এই কারণে গরিবদেরকে আপনাকে একটু নাজিং দিতে হবে, একটু হেল্প করতে হবে ওই অটোমেটেড সিস্টেমে, যাতে তারাও তাদের সেভিংসটা করতে পারে। ইনস্টেড অফ হ্যাভিং দিস লেজি থিঙ্কিং দ্যাট গরিবরা হচ্ছে বাই নেচার খারাপ এবং তারা হচ্ছে বাই নেচার সেভিংস করতে পারে না, উই নিড টু থিঙ্ক মোর সফিস্টিকেটেড ওয়ে অ্যান্ড গিভ দ্যাম এ বেটার সলিউশন। আপনার কোনো কিছু বলা আছে কিনা ভাই? না আসলে তুমি এত ডিটেলসে সুন্দর করে বলেছো, তারপরে আসলে খুব বেশি কিছু বলার নেই। তারপর আমি যেটা বলি যে আসলে গরিবরা কেন সেভ করতে পারে না, এটা যদি তুমি বেসিক অ্যান্সারটা চাও তাহলে অ্যান্সারটা অত্যন্ত সুস্পষ্ট যে এদের আয় এত কম এবং ইরেগুলার এবং স্বল্প, যার কারণে তোমার এই আয় কম হওয়ার কারণে তারা আসলে সেভ করার মতো কিছু থাকে না। আবার কনস্ট্যান্ট একটা প্রেশার থাকে যে খরচ করাই লাগবে, যা আছে চাল কেনা লাগে 60-70%, মানে জাস্ট পিওর কার্বোহাইড্রেট স্টেপল ফুড কিনতে 60-70% লেগে যায়। আবার অন্য অন্য ঝামেলা তো থাকেই আর কি। তুমি যাই করতে যাও, যে আমরা যে শিক্ষার কথা বলি, স্বাস্থ্যের কথা বলি, ভালো করতে চাইলে তো কিছু টাকা খরচ করতেই হয় আর কি। And এটা তুমি যখন করতে যাবা তখন তুমি সেভিং কই থেকে করবা? অর্থাৎ দে আর অলওয়েজ ইন এ প্রেশার টু এক্সপেন্স এভরিথিং দে হ্যাভ, এটা তাদের মাথার মধ্যে থাকে আর কি, অটো মানে সেট করা মেন্টাল সেট আপটা এরকম। আর হচ্ছে কি যে তোমার চাইলে কি সেভ করতে পারবে? নাই, কই সেভ করবে আর কি। এখন হয়তো বা তুমি দেখবা যে কিছু
আইসিটির কারণে বা বিকাশ বা অন্যান্য যেসব তোমার ব্যাংক, মোবাইল সেলফোন বেসড ব্যাংক বা ইন্টারনেট বেসড বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস আসছে, যার কারণে হয়তো বা কিছু কিছু সেভিং ডিভাইস আসছে, কিন্তু আজকে থেকে 20-30 বছর আগে তো এগুলো পসিবল ছিল না আর কি। ইভেন ব্যাংক তুমি কোথায় গিয়ে সেভ করবা, কার কাছে গিয়ে করবা? এবং তোমার ওই মাসে 50 টাকা করে সেভ, 100 টাকা সেভ করার জন্য ব্যাংক তোমাকে অ্যাকাউন্ট দিবে? জনতা ব্যাংকে যাও, বন্ধন ব্যাংকে যাও, এখন হয়তো বা দিবে, কিন্তু তখনকার ওই সিচুয়েশন ছিল না। আর একটা ব্যাংকও ছিল মনে করো যে 5 কিলোমিটার দূরে, এখন 10 কিলোমিটার দূরে, 15 কিলোমিটার দূরে, তো কয় টাকা সেভ করার জন্য সে কয় কিলোমিটার হাঁটবে? দ্যাটস এ ভেরি বিগ কোয়েশ্চেন। অর্থাৎ তাদের কাছে প্রপার ফাইন্যান্সিয়াল টুলই ছিল না যেটাতে তারা সেভিং করতে পারে আর কি। এবং সেভিং করলে আবার এটার বেনিফিট কি সেটাও তারা জানতো না, যেখান থেকে কোনো বেনিফিট পাওয়া যাবে কিনা, এটা একটা বড় সমস্যা। তো তারা এদের কিন্তু তোমার তারপর সেভিংটা করতো। তুমি যেই কটা বললে এর বাইরে আরেকটা সেভিং সিস্টেম আছে, এটা গ্রামে এখনো আছে এবং আগে তো খুবই বেশি ছিল। দেখবে গ্রামে যে কিছু লোকজন আছে তারা মানে মোরালি they are perceived as a high value personalities, high value men and high value women in the community. তখন তারা কিছু কিছু গরিব মানুষ আছে, তারা তাদের কাছে যাইতো যে খালাম্মা এই যে এই টাকাটা একটু রেখে দেন না, আমার তো মেয়ের বিয়ে দিতে 3 বছর পরে, আপনার কাছে আমি 5,000 টাকা দিলাম, আবার আগামী মাসে দিব কিছু, এই টাকা একবারে যখন আমার মেয়ের বিয়ের সময় হবে তখন আপনি আমাকে 10,000 টাকা দিয়ে দিন আর কি, যা যা জমা রাখছি দিয়ে দিন। কারণ ও তো কোথায় রাখবে, ওই 8,000 টাকা রাখার মতো জায়গা তো তার কাছে নাই, সে কোনো ব্যাংকও চিনে না, মানে ব্যাংকে যাওয়া সম্ভব না। সে তখন ওই ব্যাংক হিসেবে একজন ভদ্রলোক বা ভদ্র মহিলার কাছে আমানত হিসেবে এটা রাখে। তুমি ধর্মেও অনেক এটার অনেক বর্ণনা পাবা। আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেও আমানতের অনেক ভালো, ভালো কথা বলেছে। তো এইটার একটা তোমার সেভিং সিস্টেম হচ্ছে এই আমানতটা রাখা, এবং এটা ধর্মে, প্রত্যেকটা ধর্মে এটাকে খুবই হাই ভ্যালু দেওয়া হয়েছে। তুমি জুডাইজমের যে স্ক্রিপচার গুলো আছে, ইভেন বাইবেলের স্ক্রিপচারে, আর আমাদের ধর্মে তো আছেই। বা তুমি যদি হিন্দু ধর্মেও এটা কন্ট্রাডিক্টরি আমি কিছু পাইনি। কেউ আমানত অথবা মানুষের দায়িত্বশীলতা, এটা অনেক বড় মানে এম্পাওয়ার্ড একটা মোরাল ভ্যালু হিসেবে দেখানো হয়েছে। তো এইটা কিন্তু এখনো বেশ প্রচলিত আছে যে গ্রামের মানুষ তারা ওই তাদের এলাকার সবচেয়ে ভালো মানুষ বা ভালো ভদ্র মহিলার কাছে টাকাটা রাখতে খুব স্বচ্ছন্দ বোধ করে, এবং এটা তাদের জন্য অনেক বড় ব্যাংকিং সিস্টেম, যারা রিয়েলি সেভ এত কিছুর পরেও করতে চায়। কারণ তারাও জানে যে আমার তো মেয়ের বিয়ে দিতে হবে, অথবা আমি বুড়া বয়সে কি খাবো, কিছু টাকা রেখে দিই ওই ভদ্র মহিলার কাছে। বাট এখানে একটা ইনহেরেন্ট প্রবলেম আছে, এটার কিন্তু কোনো প্রফিট হয় না। এবং তারা তো ইনফ্লেশন বোঝে না। ইনফ্লেশনের কারণে কিন্তু টাকাটা আসলে কমে যায়। হয়তোবা এই যেই জায়গায় সেভ করছে সে তোমার টাকা মারছে না, কিন্তু তোমার ইনফ্লেশন তো তোমার টাকা মেরে দিচ্ছে। প্রতি বছর 10%, 8%, 10 বছর পরে বা 2 বছর পরে নিলে তো তুমি মানে 16% টাকা এখানে নাই আরকি। তো এটা একটা বড় সমস্যা না? তারা বুঝতো না। এইজন্য তারা মানে তারা ওইভাবে রাখলেও এটা আবার খুব বেশি মানে ওয়াইডলি কোনো এভেইলেবল প্র্যাকটিস ও না। দিন শেষে তো মানে এটার কোনো মানে ডিরেক্ট কোনো আউটপুট নাই যে এটাতে আমি টাকা রাখলাম আমার টাকা বাড়লো। বরং এটা কমে আরকি। এখন এই আমরা যত যাই বলি, আরেকটা বিষয় হচ্ছে যে সাইকোলজিক্যাল ব্যারিয়ার থাকে। যে আমি টাকা জমায় কি হবো? আমার চাকরি আছে কি নাই, আমার আজকে কি খাবো কালকে কোনো ঠিক নাই। এটা টাকা সেভ করা হচ্ছে ট্রেমেন্ডাস একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার। তো এই ব্যারিয়ার গুলা 3-4টা ব্যারিয়ারের মধ্যে এখন আমি মনে করি রাইট এট দিস মোমেন্ট, এখন যেহেতু আইসিটি বা টেকনোলজির একটা অ্যাডভান্টেজ এসেছে, ডুফ্লো এবং অভিজিৎ ব্যানার্জি এরাও বলছে যে এখন যে তোমার বিভিন্ন সেলফোন বেসড অথবা ইন্টারনেট বেসড যেই তোমার টাকা সেভিং করার সুযোগ আছে, এখন মানুষের এই সুযোগটা বেড়েছে যে কেউ যদি বিকাশে টাকা সেভ করতে চায় নগদে, তারা কিন্তু করতে পারে। যদিও আমি জানি না সেভিং এর ক্ষেত্রে উইথড্রয়াল ফিটা কেমন, কিন্তু মানে নরমালি যে তোমার বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স সিস্টেমে যে সেভিংস রাখা হয়, এখানে কিন্তু আবার যে মাইক্রো ফাইন্যান্স যারা লোন দেয় তাদের কেউ কেউ আবার কিন্তু সেভিংসটা রাখে, কিন্তু তাদের আবার উইথড্রয়াল ফিটা হাই সামটাইমস। মানে লোনও দিবে কিন্তু আবার উইথড্রয়ার সময় আবার ফ্রি রেখে দিবে যে তুমি 1 বছর রাখছো, এই জন্য তুমি আমাকে 100 টাকার মতো 10 টাকা দিয়ে দাও আর কি। আবার লোন দেখা যায় কত, লোন হচ্ছে 11%, তার মানে 1 টাকা লাভ হয়েছে আর কি। ঠিক আছে, এটা মানে হিসাবটা অনেক জটিল আর কি। তো যার কারণে মানুষ অতটা হতো না। এখন যদি যারা ইন্টারনেট সিস্টেম বা তোমার মডার্ন ব্যাংকিং সিস্টেম গুলা, পার্সোনাল ব্যাংকিং সিস্টেম গুলা, এজেন্ট ব্যাংকিং সিস্টেম গুলা চালায়, তারা যদি গরিবদের এই সেভিং মেন্টালিটিকে বুস্ট করার জন্য তারা স্পেসিফিক প্রোডাক্ট ডিজাইন করতে পারে, আমি মনে করি যে স্টিল এখন একটা সুযোগ আসছে যে তাদেরকে টু মেক দেম এনকারেজ টু ডু মোর সেভিংস। কারণ সেভিংসটা আলটিমেটলি লাগবেই। আমার বাচ্চা বিয়ের জন্য লাগবে, আমি অসুস্থ হইলে লাগবে, আমার কোনো বাফার শখ হলে সেটা লাগবে, বাফারিং হিসেবে কাজ করবে। অথবা ইমিডিয়েট আমি যদি কোনো ভালো কোনো ধরো বড় একটা টিভি কিনতে চাই, অথবা তোমার একটা ফ্রিজ কিনতে চাই, আমি গরিব হয়েছি কি আমার এগুলো শখ থাকবে না? তো তাহলে তো লাগতে পারে, তো এটা তো সেভিং করেই করতে হবে। সুতরাং সেভিং ইজ এ ভেরি এসেনশিয়াল টু রান এ প্রপার ইকোনমিক সিস্টেম, গরিবদের জন্য হোক আর ধনীদের জন্য হোক। তো এটা আমি মনে করি যে ওই যে ইন্টারনেটের যে ফ্যাসিলিটি, এটা ব্যবহার করে প্রপারলি এই প্রোডাক্ট গুলো ডিজাইন করে গরিবের হাতে হাতে পৌঁছায় দেওয়া উচিত সেভিংসটা। এটা হচ্ছে আমার এই পর্যায়ের আলোচনা। এরপরে হচ্ছে তোমার, তুমি কিছু বলতে চাচ্ছ নাকি এন্টারপ্রেনারশিপ? Let's move on. Yeah, let's move on to the next chapter. So ওইটা তো একটু হ্যাঁ, আমার শুরু করো। কাছে, বলো। হ্যাঁ ওইটা ইন্টারেস্টিং, যেটা হচ্ছে যে আমরা একটা আইডিয়া আছে যে
পুররা কি ন্যাচারাল বর্ন এন্টারপ্রেনিয়ার্স, যে হুম, তাদেরকে শুধুমাত্র একটা আপনি যদি চান্স দেন হুম, তাহলেই হচ্ছে তারা সাকসেস করে ফেলবে? সো এই অ্যান্সারটার দেওয়ার জন্য আপনি হুম, যদি একটা এক্সাম্পল দিয়েছে বইয়ের মধ্যে, সেটা হচ্ছে যে 4টা ওয়েমেন মুম্বাইয়ের স্ট্রিটে, মানে দেখা গেছে যে তারা প্রথমে কি করে, সি বিচ থেকে ওয়েট স্যান্ড নিয়ে আসে, হুম, ভিজা বালু আয়না, তারা হচ্ছে রাস্তার মধ্যে দিয়ে, মানে ওই যে মুম্বাইয়ের রাস্তার মধ্যে এই বালুগুলো হুম, মানে বিছায় রাখে। তখন অনেক বেশি গাড়ি যায়, এবং এই গাড়ি যাওয়ার কারণে এই ওয়েট স্যান্ড যেটা হয় একটু গ্র্যানুলার হয়ে যায় এবং তার সাথে সেটা শুকায় যায়। এবং পরবর্তীতে তারা কি করে, ওই নিউজ পেপারে, মানে মানে যে নিউজ পেপারের মধ্যে প্যাকেট করে তারা হচ্ছে মানুষ গিয়ে হচ্ছে দুয়ারে দুয়ারে গিয়ে বিক্রি করে, যে তাদের ডিশ পরিষ্কার করার জন্য। সো লিটারালি ক্রিয়েটিং ভ্যালু আউট অফ নাথিং। হুম, দিস ইজ অ্যান এক্সাম্পল। সো ফ্রম দিস এক্সাম্পল পলিসি মেকাররা, যেমন হচ্ছে আমাদের মোহাম্মদ ইউনুস, তারপর হচ্ছে জন হ্যাচ, তারা ধরেই নিছে যে পুরো হচ্ছে ন্যাচারাল বর্ন এন্টারপ্রেনিয়ার্স, তারা চায় ব্যবসা করতে। আমরা যদি তাদেরকে একটা রাইট এনভায়রনমেন্ট দিতে পারি, একটু লিটল হেল্প দিতে পারি, তাহলে তাদের যে এই যে ইনজিনুইটি, মানে এন্টারপ্রেনিয়ারশিপ যে স্পিরিট, এর মাধ্যমেই হচ্ছে তারা অনেক বেশি উন্নতি করে ফেলবে। ওকে, আই হ্যাভ দিস আইডিয়া, নাও লেটস সি হোয়াট হ্যাপেন। সো আমাদের অথররা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার দিতে গিয়ে তারা তাদের অ্যানালাইসিস চালাইলো। সো তারা যেই অ্যানালিসিস চালালো, সেই অ্যানালিসিস চালানোর মাধ্যমে যে জিনিসটা দেখলো, যে পুররা যে ব্যবসাটা চালায়, যে ব্যবসাটা করে, সেই ব্যবসাটা নর্মালি হয় হচ্ছে টাইনি 1% অপারেশন, হুম, এবং হুম, মোস্টলি কোনো রকমের অ্যাসেট থাকে না। হুম, সো তারা ডেইলি ধরেন $2 ইনকাম করে। হুম, কিন্তু মোস্ট অফ দ্য বিজনেস, মানে ধরেন 10টা যদি বিজনেস থাকে, এর মধ্যে মেজরিটি হচ্ছে তারা ওই 2 টাকাও, ডেলি $2 ইনকামটাও করতে পারে না। এবং ওই মিনিমাম ওয়েজের যে আপনি যদি কম্পারিশন করেন, দে লুজ মানি অ্যাকচুয়ালি ইফ দে ওয়ার্ক ফর সামথিং এলস। সো এই যে একটা প্রবলেম, হোয়াই হ্যাপেন, লাইক ওই লোকজনদেরকে তো হেল্প করা হয়েছে, ওই লোকজনদেরকে তো টাকা দেওয়া হয়েছে, তারপরেও তাদের যে স্মল বিজনেসটা আছে, দে ডিডন্ট ওয়াজ নট সাকসেসফুল, অর দে কুডন্ট গ্রো আউট অফ পভার্টি ইউজিং দ্যাট বিজনেস, বিকজ এই যে আমরা দেখতেছি মিলিয়ন্স অফ পিপল তারা রান শপ করতেছে, স্টল করতেছে, এবং আমরা মনে করি দিস ইজ এন স্ট্রং সাইন অফ এন্টারপ্রেনিয়ার কালচার। অ্যাকচুয়ালি দে আর ডুইং ইট বিকজ অ্যাজ এ লাস্ট রিসোর্ট, যে তাদের কাছে কোনো জব নাই, দ্যাটস ওয়াই দে আর ডুইং ইট। ইটস নট যে তাদের কাছে একটা ব্রিলিয়ান্ট বিজনেস আইডিয়া চলে আসছে এবং তারা এন্টারপ্রিনিয়রশিপ স্পিরিটে কাজ করতেছে। মোস্ট অফ দ্য টাইম দে আর জাস্ট বাইং এ জব, যখন কেউ তাদেরকে হায়ার করে না, তারা নিজেদেরকে ইউজ করার চেষ্টা করে, অ্যান্ড দ্যাট ইজ দ্য লাস্ট রিসোর্ট। এই যে লাস্ট রিসোর্ট, এই হওয়ার কারণে যেটা হয়, ভাস্ট মেজরিটি এন্টারপ্রিনিয়রশিপ সাকসেসফুল করে না, কারণ হচ্ছে দে রিমেন পোর, যাদের কাছে টাকা থাকে না, এবং তারা এই বিজনেসটাকে গ্রো করার মতো যে ওই মানে রিসোর্স তাদের কাছে থাকে না, এবং তারা ভবিষ্যতে এটা করতেও পারে। হুম, সো যদি মানে ধরেন, মানে এটা তো একটা বিজনেস পাওয়া গেলে, যেহেতু রিটার্ন খারাপ, এই কারণে তারা কন্ট্রোল করবে না বা তারা গ্রো করবে না। যদি রিটার্নটা হাই হয়, তাইলে কি তারা ব্যবসা করবে? সো ওই জিনিসটাকে অ্যান্সার করার জন্য আরেকটা অ্যানালাইসিস এক্সাম্পল নিয়ে আসছে, যে কর্ণাটকাতে একটা স্মল শপে পাওয়া গেছে যে ওখানের মধ্যে একটা দোকান আছে ফ্যামিলি। আপনি যদি গ্রামে গ্রামে যান, দেখবেন যে প্রত্যেকটা প্রত্যেকটা না, মানে কয়েকটা বাসা পর পর একটা বাসা থাকে, যে বাসার ভিতরে ছোট্ট একটা মানে জালনা দিয়ে তারা হচ্ছে জিনিসপত্র বেচে। সো ওই সকল ক্ষেত্রে দেখা যায় যে আপনি কিনতেছেন প্যাকেট অফ আগরবাতি, বেচতেছেন একটা করে বা 2টা করে। আপনি মশার কয়েল কিনছেন পুরো প্যাকেটে, বিক্রি করতেছেন একটা করে। তো যখন আপনি এভাবে হোলসেলে কিনে রিটেলে বিক্রি করেন, আপনার কিন্তু রিটার্নটা অনেক বেশি হাই থাকে। সো যদি এই রিটার্নটা বেশি হাই, তাহলে কেন তারা হচ্ছে বিজনেসটা গ্রো করতে পারতেছে না, কেন তারা হচ্ছে ওই ছোটোর দোকান ছোটই থাকে বছরের পর বছর? সো ওইটার জন্য তারা আবার অ্যানালাইসিস করলো, আবার অ্যানালাইসিস করে পাওয়া গেল কি, ইয়েস ওগুলো হাই, কিন্তু ওই যে তার একটা বাসার ভিতর গেছে, তাদের 2 ঘন্টার টাইম পিরিয়ডের মাত্র মাত্র 2জন কাস্টমার আসছে, আইসা একজনে হচ্ছে একটা সিঙ্গেল সিগারেট কিনছে, আরেকজনে হচ্ছে 2-3টা আগরবাতি বিরাট কিনছে। বেচাকেনা হয়েছে আর কি। বেচা কেনা হয়েছে 2 ঘন্টার মধ্যে। সো যদিও এই সকল রেটের এই সকল প্রোডাক্টের প্রফিট হাই, রিটার্নস হাই, কিন্তু এগুলো গ্রো করে না, কারণ হচ্ছে আপনার কাস্টমার নাই। সো এই জায়গার মধ্যেই আপনি কাস্টমার নাই, এবং হচ্ছে মানুষ যখন এই মানে যে টাকাটা প্রফিট হয় সেটা দিয়ে তারা বিজনেসটা গ্রো করতে পারে না, কাদের তার তো ফ্যামিলি খরচ আছে, এখান থেকে টাকাটা নিয়ে তো ফ্যামিলি চালাতে হয়। সো এই যে টাকাটা নিয়ে সে যে রিইনভেস্ট করবে এবং বেশি বেশি করে গ্রো করবে, দ্যাট ইজ নট দেয়ার।
সো এটার মাধ্যমে আসতেছে যে যদি তাহলে সেক্ষেত্রে লো প্রফিট যে একটা সার্কেল, লো প্রফিট জোন, এটা থেকে আপনাকে যদি উপরের দিকে নিতে হয় তাদেরকে আপনাকে অনেক বেশি একটু ক্যাপিটাল ইনভেস্টমেন্ট দিতে হবে, তাদেরকে চিপে লোন দিতে হবে, যেটা একটু টাফ করে। দ্যাটস ওয়াই এই বিজনেসেসগুলো করে না, গ্রো করে না। হুম। বাট মোস্ট ইন্টারেস্টিং কোয়েশ্চেন অ্যান্সার করে এই চ্যাপ্টারটাতে, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি পোর কি চায়, গরিবরা তাদের ভবিষ্যতে কি চায়। এইটার অ্যান্সারটা দিতে গিয়ে যেমন হচ্ছে অথররা যেটা গেছে পাক ওয়ান এবং তার ওয়াইফ একটা ইন্দোনেশিয়ান মানে ফ্যামিলিতে। সো সে একটা ছোট দোকান চালায় এবং হচ্ছে সে দোকান চালায় কিন্তু সে এটা এনজয় করে না, কারণ হচ্ছে তার যে দোকান চালাতে হয় কারণ হচ্ছে তাদের কনস্ট্রাকশনের জবটা কনস্ট্যান্ট না, এই কারণে তাদের একটা স্মল দোকান চালাতে হয়। সো তখন তাদেরকে বলা হলো যেহেতু আপনার একটা স্মল দোকান আছে তো আপনাদেরকে টাকা দিই, তাহলে হচ্ছে আপনাদের তো ক্যারিয়ারটা এই স্মল দোকান দিয়ে বড় হতে পারে, আপনি তো এই স্মল দোকান দিয়েই বড়লোক হতে পারেন এবং হচ্ছে আপনার নিজের সিচুয়েশন চেঞ্জ করতে পারেন, ইউ ক্যান বিল্ড ইউর ওন ক্যারিয়ার। সো যখন তাদেরকে এই জিনিসটা জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কি চান যে আপনার ভবিষ্যতে আপনি এই ব্যবসা দিয়েই আপনার লাইফটাকে লিড করবেন, তখন তারা বলছে যে না ভাই, চাই না। আমি চাই আমার বাচ্চা কাচ্চা এই ব্যবসা থেকে দূরে থাকুক, এগুলো অনেক কষ্টের, তারা যাতে একটা গভর্নমেন্ট চাকরি পায়। অ্যাগেইন, গভর্নমেন্টের চাকরি যদি পায় টিচার হিসাবে, নার্স হিসাবে, অফিসের ক্লার্ক হিসাবে, তাহলে কি হবে, তারা একটা স্টাডি পাবে এবং ওই স্টাডির কারণে, স্টাডি ইনকাম ফ্লোর কারণে দে উইল লিড এ গুড লাইফ। সো আমরা যেটা মনে করি যে গরিবরা ব্যবসা করে ভাইব্রেন্ট, তারা হচ্ছে এন্টারপ্রেনিয়র, তারা একেবারে উল্টাপাল্টা করে ফেলবে, তাদেরকে যদি আপনার একটু সুযোগ দেন, দে হ্যাভ সো মেনি থিংস টু কনসিডার, যে ইটস ইম্পসিবল ফর দ্যাম যে তারা হচ্ছে ডেইলি বেসিসে যে পরিমাণ রিস্ক নেয় এবং তারা এটা কন্টিনিউ টু এই ডেইলি বেসিসে নিতে থাকবে। তারা শুধুমাত্র এটা করে বিকজ তাদের আর কোনো যাওয়ার জায়গা থাকে না। তারা যেটা চায় একটু মেন্টাল স্পেস এবং হচ্ছে একটা সিকিউরিটি, হুম। যেখানে তাদের একটা প্রেডিক্টেবল ইনকাম থাকবে, স্টেবল ইনকাম থাকবে এবং ওইটা দিয়ে তারা তাদের চিলড্রেনের ফিউচারকে এস্টাবলিশ করতে পারবে। সো দিস ইজ অ্যাবাউট দিস চ্যাপ্টার। ভাই আপনি যদি কিছু অ্যাড করেন। হ্যাঁ, ঠিক আছে, খুব সুন্দর। তো তার মানে কি, তোমার কথা দিয়ে আমি যেটা বুঝতে পারলাম, যারা পিচ করতে যায় যে গরিবরা হচ্ছে তোমার বাই বর্ন ন্যাচারালি খুবই এক্সাইটিং উদ্যোক্তা, এইটা হচ্ছে তাদের একটা মানে রোমান্টিসাইজড মিথ আর কি। তারা এটা রোমান্টিক একটা আইডিয়ার মধ্যে আছে এবং তারা মনে করে যে আসলে এটাই মনে হয় সত্যি যে গরিবরা খুবই অন্টারপ্রেনারশিপ করে। না ভাই, গরিবরা আসলে অতটা অন্টারপ্রেনারশিপ না, ওরা আমাদের মতোই, আমরাও যেরকম মানুষ ওরাও মানুষ, আমরা যেটা চাই ওরাও সেটাই চায় আর কি, ঠিক আছে? মানে আমরা যেটা বলতে চাচ্ছি যে যারা তোমার ওই মোটামুটি একটু চাকরি বাকরি করে অথবা মিডল ইনকাম বা তোমার মিডল ইনকামের চেয়ে বেশি আর কি, সেক্ষেত্রে আমরা যে রোমান্টিক ফিলসফি যারা বলে তাদের যে পারসেপশনটা রয়েছে যে গরিব মানে হচ্ছে তোমার অন্টারপ্রেনারশিপের খুনি, এই ভুল ধারণা থেকে আমাদেরকে আগে প্রথমে বের হয়ে আসতে হবে। মেইনলি গরিব মানুষ অন্টারপ্রেনারশিপ করে কোথায়? সবজির দোকান দেয়। ওই যে আমরা যখন আইবিএ তে পড়তাম দেখবা যে ২-৩ টা একসাথে আসতো। ক্লাস বা পরীক্ষা দিয়ে শেষ হলেই, "মামা কোনটা লাগবে?" সাদাটা নাকি লালটা? ঠিক আছে? এখন বিষয়টা ভাই মনে করাই দিলেন সেই ইউনিভার্সিটি লাইফের কথা, যে সাদাটা না লালটা। একবার ৩-৪ টা কিন্তু একসাথে হাঁকাহাঁকা করতে আসে। বিষয়টা হচ্ছে কি, ওরা তুমি যদি দেখো যে হ্যাঁ, দে আর এন্টারপ্রেনার, ডেফিনিটলি দে আর এন্টারপ্রেনার। কিন্তু তুমি জাস্ট ওদের ইনকামটা খেয়াল করো যে একটা রেগুলার ডে লেবারের চেয়ে ওদের এন্টারপ্রেনারশিপ থেকে ইনকামটা কত পার্সেন্ট বেশি? মেবি বেশি না, হয়তোবা কমই হবে। বরং ওইখানে ওরা রিল্যাক্সলি আমাদের সাথে একটু গল্পগুজব করে হাসি আনন্দ করে মামা, মামা করতে পারে। এইজন্য তারা একটু অল্প ইনকামে ওইখানে এন্টারপ্রেনারশিপ করে আরকি। ঠিক আছে? ঠিক আছে? এখন এটা কিন্তু বাস্তবতা। এটা কিন্তু কোনো রোমান্টিক মানে পোয়েটিক কোনো মানে বিষয় না আরকি। যে যারা এন্টারপ্রেনার হয়, সবজির দোকান দেয়, চায়ের দোকান দেয়, ইনফর্মাল যে সেক্টর গুলা রয়েছে এগুলোতে যে এন্টারপ্রেনারশিপ আমরা বলি, ইটস নট এন্টারপ্রেনারশিপ। ইন্ডিয়ায় তোমার ব্যানার্জি এবং ডুফ্লোর যে রিসার্চ, ওরা এই লোকগুলাকে জিজ্ঞেস করেছিল যে তোমরা তো এন্টারপ্রেনারশিপ করছো, সবজির ব্যবসা করছো কিংবা তোমরা ছোট দোকান দিয়েছো বা সিগারেট বিক্রি করছো, পান বিক্রি করছো, ভালো কথা। তো তোমরা তোমাদের বাচ্চাদেরকে দিয়ে কি করাবা? ওদের ফার্স্ট রেসপন্স হচ্ছে যে আমরা একটা সরকারি স্থায়ী চাকরি চাই আমাদের বাচ্চাদের জন্য। সে স্কুলের টিচার হোক বা স্টাফ হোক বা অন্য যেকোনো কিছুই হোক, যেখানে তোমার স্টেবল একটা ইনকাম থাকবে। এবং এইজন্যই দেখবা যে ইন্ডিয়া, বাংলাদেশের মতো গরিব দেশগুলোতে মানে সরকারি চাকরি মানে হচ্ছে বিরাট ব্যাপার। কারণ এইখানে স্টেবল ইনকাম ইজ এ রেয়ার কমোডিটি। ঠিক আছে? রেয়ার মানে ফেনোমেনন। আমরা
আমি হয়তোবা করি বা আমার সার্কেল অনেক আছে, কিন্তু নরমালি তো মানে এত মানুষের মধ্যে কতজনকে আর কি গভর্নমেন্ট সার্ভিস প্রোভাইড করা সম্ভব? ইন্ডিয়ার 1.4 বিলিয়ন মানুষের মধ্যে কতজনকে তোমার গভর্নমেন্ট স্টেবল সার্ভিস প্রোভাইড? বাকিদের কিন্তু যারা গরিব তাদেরকে কিন্তু ফোর্স এন্টারপ্রেনারশিপ এর মধ্যে যাওয়া লাগে আর কি। অর্থাৎ এন্টারপ্রেনারশিপ ইজ নট এ রোমান্টিক থিং ফর দেম, যেটা আমরা যারা বা অন্যরা যারা তোমার উদ্যোক্তা করে চেঁচায় তাদের কাছে জিনিসটা অনেক রোমান্টিক হলেও আসলে তাদের কাছে অত রোমান্টিক না, যদিও তারাই হচ্ছে একজন মানে ট্রু এন্টারপ্রেনারশিপ। এখানে প্রবলেমটা কোথায় হয়ে দাঁড়ায় আর কি, ওদের তোমার প্রফিট মার্জিনটা ভেরি লো এবং মনে করো যে রিস্কটা আবার ভেরি হাই। প্রফিট মার্জিনটা লো কিরকম, ধরো তোমার ওদের ইনকামটা কিন্তু প্রফিট যদি হিসাব করো, যেহেতু এন্টারপ্রেনারশিপ তোমাকে দিন শেষে প্রফিট হিসাব করবে, দিন শেষে যাদের যে প্রফিট হয় একটা ডেলিভারের যদি বেশি না হয় তাহলে ওদের সাথে ডেলিভারের পার্থক্যটা কি? আর খরচ তো ডেলিভারের সমানই, তাই না? কোনো তো ওইখানে তো কোনো পার্থক্য নাই, ও মানুষ সেও মানুষ, সেও লো ইনকাম সেও লো ইনকাম, তার খরচটাও যা ডেলিভারের খরচও তাই, কিন্তু ইনকাম তো সমান বা কম বা একটু বেশি, তাতে তো কোনো বিগ কোনো মার্জিনাল ডিফারেন্স নেই। সুতরাং এই পোয়েটিক এন্টারপ্রেনার হয়ে লাভটা কি? বা যারা তাদেরকে জোর করে এন্টারপ্রেনারশিপ অভিধানে অভিষিক্ত করে মানে নিজেদেরকে রোমান্টিক ফিল করছে অথবা মনে করছে যে আই এম গিভিং দেয়ার বুস্টিং বাই প্রোভাইডিং সাম মানি অ্যাজ এ লোন, তারা মনে করতেছে আমরা বিরাট একটা কাজ করলাম। ঠিক আছে, মোটামুটি একটা হেল্প করছো, তার মানে এই না যে তুমি এটা নিয়ে কবিতা লিখবা বা তুমি এটা নিয়ে মানে একটা সাহিত্য রচনা করে ফেলবা আর কি, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি, এই তুমি মনে করো যে যাদের কথা বললাম ওদের কি ম্যানেজ করা লাগে, ওরা তোমার পারচেজ ম্যানেজ করে, তারপর সেল ম্যানেজ করে, আবার অ্যাকাউন্টিং ও ম্যানেজ করে, অর্থাৎ পুরো জিনিসটা তারাই করে, বাট স্মল স্কেল। এদের কিন্তু আসলে কোনো প্রপার স্কিল গ্রো করে না, যত যাই বলো আর কি। তোমার ওই আইবি এর সামনে যে কটা ছিল ওগুলো আবার চালাক চালাক চতুরা ছিল, ওরা আবার মামা করতো বা এই সেই খাতিরটাতে ওদের কমিউনিকেশন স্কিল ভালো, বাট বাকিগুলো তো ওদের মতো না আর কি, বাকিগুলো আর একটু তোমার নর্মাল থাকবে দ্যার আর ওয়াজ কি। এ কম্পিটিশন। এমন না যে তারা আইবিএর সামনে এসে খালি বিক্রি করতে পারে, যারা অলরেডি ছিল তারা কিন্তু কাউকে এসে ঢুকতে দিবে না, এটা আমার হুম হুম রিভিউ। হুম সিরিয়াস, এখানে তোমার হ্যাঁ পজিশন লস করা তো তাদের জন্য খুবই রিস্কি, মানে দিস ইজ এ রিস্কি কারণ। বাট এইটা কিন্তু আবার আমরা হয়তো বা জানতাম না, সামহাও কেউ না কেউ আবার মনে করো যে কাউকে না কাউকে ম্যানেজ করে ঢুকে পড়তে পারতো আর কি, যার কারণে ওই যে বললাম এই এন্টারপ্রেনারশিপটা রিস্কি। ঢাকা শহরে তুমি ইচ্ছা করলেই সব জায়গায় তুমি গিয়ে এখনই একটা মনে করো যে দোকান নিয়ে বসতে পারবে না, কার্ট নিয়ে বসতে পারবে না, সবজির ভ্যান, ইউ হ্যাভ টু হ্যাভ সাম কানেকশন উইথ সামওয়ান বাই সাম ওয়ে। এটা তো মানে এটা আমরা সবাই জানি আর কি, ওয়েদার উই এক্সপ্রেস ইট প্রপারলি অর নট, বাট দ্য আন্ডারলাইন ফ্যাক্ট কিন্তু আমরা জানি। অ্যান্ড দ্যাটস ওয়াই ইটস রিস্কি। যে তোমাকে যদি বসতে না দেয়, কালকে থেকে মনে হলো কোনো একজনের সরকারি বডি হোক বা নন গভর্নমেন্ট বডি হোক, যে তাকে তোমাকে বসতে দেবে না, তোমার ব্যবসা পুরো মানে সবজি নিয়ে আসলে বসতে দিল না, তোমার সবজিগুলো পচে যাবে, একদমই শেষ। তার মানে তোমার পুরো হাই লেভেল অফ রিস্ক নিয়ে তুমি এই বিজনেসটা করো, আর তোমার প্রফিট মার্জিন হচ্ছে ভেরি লো আর কি, তোমার কোনো স্পেশালাইজেশন নাই। আর এটা হচ্ছে একটা ভাঙা করার খেলা আর কি, যে 3 দিন ব্যবসা করতেছে তার মনে হলো যে কোনো কারণে আজকে বসতে দিল না আর কি, এই রাস্তায় আজকে কোনো মানে কার্ড বসতে দেওয়া হবে না বা কোনো মানে ভেন্ডিং কোনো সিস্টেম ভেন্ডিং করতে দেওয়া হবে না। তখন তারা কি করবে? তারা কিছুই করবে না। ৩-৪ দিন না খেয়ে থাকবে বা বসে থাকবে বা অন্য কিছু যে কয়টা এক্সট্রা সেভিংস ছিল অথবা ধার দেনা করে নিয়ে চুপচাপ বসে আবার ওয়েট করবে যে কবে আবার ওইখানে একটা অনুমতি পাওয়া যাবে। অথবা এরকম আরেকটা জায়গা খুঁজে বের করতেও তো আবার ৫-৭ দিন সময় লাগবে আরকি। দেখো কত ধরনের রিস্ক ফ্যাক্টর নিয়ে তাদেরকে কিন্তু এই মানে লাইভলিহুডটা চালাইতে হয় আরকি। আমরা এটা বুঝি না বিকজ আমরা তো এই পোয়েট্রি লিখতে ভালোবাসি আরকি। পোয়েট্রির সাথে এটার কোনো বাস্তবতার কোনো সম্পর্ক নাই আরকি। আমি এখান থেকে যদি আমরা নেক্সট চ্যাপ্টারের দিকে যাই, আমরা তো আরেক প্রায় আমি শেষের আমি দিকে একটা কথা চলে আসছি। আমি একটু আচ্ছা আরেকটা আচ্ছা, কথা বলেন আমাকে বলেন বলতে বলেন হবে বলেন। আরকি। এখন তুমি আমাকে বলবে যে তাহলে সবাই এরকম মাইক্রো এন্টারপ্রেনার কে কেন নেক্সট লেভেলে যায় না? এটা হচ্ছে স্কিলের সমস্যা। তাদের তো টাকা পয়সাও থাকে না। এবং ওই যে মাইক্রো ফাইন্যান্স যারা তারা তো মাইক্রো ফাইন্যান্স দিবে। তারা তোমার লার্জ স্কেলে তোমাকে দেওয়ার মতো নাই। আর তোমার নিজেরও তো স্কিল নাই। আরেকটা ব্যাপার আছে আরকি। এইটা আমি এই বইতে পাইছি এবং এটা অ্যামেজিং লাগছে আমার কাছে। ইটস এ বাংলাদেশি ফ্যামিলি প্রবলেম। এটা এইভাবেই এসছে। প্রবলেমটা কিরকম? তুমি যদি পুর পিপল হয়ে থাকো এবং তুমি যদি পুর পিপল এর গ্রুপ থেকে একটু আউটলায়ার হয়ে যাও, ইটস ভেরি ট্যাক্সিং ফর ইউ। তোমার জন্য এটা কঠিন শাস্তি। তোমার যেই গ্রুপ অফ পিপল এর সাথে তোমার উঠা বসা, এদের তোমার হেল্প করতে জীবন শেষ হয়ে যাবে। সবাই ধারণা করবে যে ও তো বড়লোক হয়ে গেছে, তাহলে ওর কাছে গিয়ে ধার চাই। ওর কাছে চিকিৎসার খরচ চাই, এই চাই, সেই চাই। অর্থাৎ সে যে উঠবে, উঠার জন্য তার যে পরিমাণ এক্সট্রা বুস্ট দরকার, সেইটা তোমার ট্যাক্স দিতেই চলে যাবে। অর্থাৎ তার ওই যে মানে পিয়ার যারা আগে ছিল, যদি সে একান্তই মানে অমানুষ না হয় আরকি, তার পক্ষে মানে উপরে ওঠা খুব কঠিন আরকি। ঠিক আছে? এইটা হচ্ছে বাংলাদেশী ফ্যামিলি প্রবলেম। এটা এই বইতে এসছে আরকি। আমি খুবই মজা লাগছে এটা দেখে আরকি। এজন্য আমি তোমার কাছে জোর করে সময় নিয়ে এটা পড়লাম। আ এবং আমি তাহলে বলব যে আমার লাস্ট হচ্ছে নোটটা এরকম যে স্টপ ফোর্স এন্টারপ্রেনারশিপ। যদি তুমি মানুষের জন্য কিছু উপকার করতে চাও, ডু সামথিং দ্যাট ক্রিয়েট মোর স্টেবল জবস।
ইন্ডাস্ট্রিয়াল স্কেলেই হোক বা অন্য জেলেই হোক, যাতে মানুষ করে, হ্যাঁ, এন্টারপ্রেনিউর করবে। এন্টারপ্রেনিউর আমি এমনভাবে করব যে এন্টারপ্রেনিউরশিপটা মিনিংফুল হবে এবং আই ক্যান ক্রিয়েট মোর জবস ফর আদার পিপল। তাইলে আছে না আমার এন্টারপ্রেনিউরশিপ। আমি বিপদে পড়ে এন্টারপ্রেনিউর হইছি আর এটা নিয়ে মানে তুমি মানে খুব বেশি রোমান্টিসাইজড ফিলোসফিক্যাল আলোচনা দিবা, ডিসকাশন দিবা, আই উইল টেক ইট পজিটিভলি আরকি। তো এটাই হচ্ছে আমার এখানেই বক্তব্য। আমি অ্যাড করতে চাই আপনার হ্যাঁ, হচ্ছে আপনার মনে আছে কিনা আমরা হাজুং চ্যাং এবং হচ্ছে তারপরে আরো কয়েকটা বইয়ের মধ্যে পাইছি যে ফার্স্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার যেটা করা উচিত হুম, বিল্ড ফ্যাক্টরিজ ফার্স্ট, মানে নাটক না করে ওই সার্ভিস ইন্ডাস্ট্রি এইটা সেটা না এক্সাক্টলি। করে আগে ফ্যাক্টরি বানাও। ফ্যাক্টরি বানাবে, হ্যাঁ, If you এক্সাক্টলি। have factories, people will have stable jobs and then people can develop. এইসব যে আপনি যেটা বললেন সাহিত্য রচনা করে যে আমার এন্টারপ্রেনাররা খুবই খুবই মানে জিনিয়াস এবং তাদেরকে একটু অপরচুনিটি দিলেই তারা একেবারে ভাষায় ফেলবে সবকিছু উন্নতি করে, দিস অ্যাকচুয়ালি ডাজন্ট ওয়ার্ক এভার। It's basically a survival strategy. যে মাইক্রো এক্স্যাক্টলি, দিস entrepreneurship ইজ আ যেটা আমরা সার্ভাইভাল দেখি, স্ট্র্যাটেজি। it's not a, I mean, creative, something creative or like upper level, upper scale এর কোনো scalable কোনো জিনিস না আরকি। এটা হচ্ছে বেসিক ইনস্টিংক্টে, বেসিক সার্ভাইভাল স্ট্র্যাটেজি হিসেবে এই মাইক্রো এন্টারপ্রেনিউরশিপ, ভ্যান গাড়ি, ঠেলা গাড়ি, কার্টে খাবার দাবার, জুতা মোজা এইসব বিক্রি করা আরকি। ইনফর্মাল সেক্টর বলে আমরা যেটাকে মনে করি। আলোচনা করি। সো থ্যাংক ইউ ভাই। এই যে আমরা যে এই মানে হাই হতাশে যে ফ্যাক্টরিজ ফার্স্ট এর কথাটা বললাম, এটাই কিন্তু এখন আমাদের নেক্সট স্টেজের মধ্যে যাবে। সো আজকে আমাদের সময় নাই, আমাদেরকে শেষ করতে হবে। জাস্ট আমরা নেক্সট হুম। এপিসোডে কি বলবো, আমাদের আরো 2টা চ্যাপ্টার বাকি আছে, কনক্লুশন আর হচ্ছে চ্যাপ্টার 10, যেখানে করাপশন নিয়ে কথা, গভর্নমেন্টের কথা। আমার অনেক নোট আছে, আপনাকে তো সেদিন জ্বালাইতে হবে আমার অনেক, হুম, করাপশনকে আমরা বাদ দিতে পারি কিনা। সো অবশ্যই পারি। with exactly, গভর্নমেন্ট so বাদ we দিয়ে will দেন। answer that in our next episode. We will make 4 episodes for the first time. We're going to make 4 episodes on a single book because this book is that important to us. So thank you all. We will see you next week. Thank you for having me, Shakil. Thank you Tawhid bhai.